আমি এই বিয়ে কিছুতেই মানতে পারবো না। তুমি কিভাবে রাজি হলে বিয়েতে? তুমি তো সবকিছু জানো, তারপরও কেন রাজি হলে আরিয়ান? আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন বলুন তো? আমি তো জোর করছি না আপনাকে, আপনি থাকুন আপনার মতো। এখানে জোর করার কথা আসছে কেন বলো তো? আমি তো এই বিয়েটা মানতেই পারছি না, সেখানে অন্য কিছু ভাবার তো প্রশ্নই আসে না। অহনা, আপনি কিন্তু অনেক বেশি ভাবছেন। আমি তো বলছি নিজের মতো থাকুন, আমি আপনাকে বাধ্য করব না কিছু করতে। খবরদার আমার নাম ধরে ডাকবে না। তুমি তুমি ভুলে যাচ্ছ আমাদের সম্পর্ক কি। তার উপর আমি তোমার সিনিয়র। না, ভুলে যাইনি। আর এখন আপনি আমার স্ত্রী, সেটাও আপনি ভুলে না গেলেই ভালো। মানি না, মানি না। বেরিয়ে যাও এই ঘর থেকে। তোমার চেহারা দেখলেই রাগ হচ্ছে আমার। আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না আপনি। আমি আপনাকে জোর করে বিয়ে করি নাই, পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে। আর কথা বাড়াবে না আরিয়ান। আমাকে একটু শান্ত থাকতে দাও। এত প্রেশার আর নিতে পারছি না আমি। আমার শরীর খারাপ লাগছে। ঘরের ভেতরটা তখন ভারী হয়ে আছে এক অদ্ভুত চাপা উত্তেজনায়। নতুন বউয়ের ঘর, চারিদিকে ফুলের গন্ধ, সাজানো বিছানা, সবকিছুই যেন এক মিথ্যা নাটকের মঞ্চ। আর সেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, যাদের চোখে ভালোবাসা নয় বরং অভিমান, রাগ আর না বলা হাজারো প্রশ্ন জমে আছে। অহনার বুকটা ওঠানামা করছে দ্রুত শ্বাসে, চোখ দুটো লাল হয়ে আছে রাগে আর দুঃখে মিশে। আরিয়ান কিছুটা দূরে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে মুখে এক ধরনের চাপা বিরক্তি আর ক্লান্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি তো আপনাকে অশান্ত হতে বলিনি, আপনি নিজেই বেশি রিয়্যাক্ট করছেন। তার কণ্ঠে বিরক্তি থাকলেও কোথাও একটা নরম সুর লুকিয়ে ছিল, কিন্তু সেটা বোঝার মতো অবস্থায় নেই অহনা। একদম কথা বলবে না তুমি। একদম না। বেরিয়ে যাও এই ঘর থেকে। আমি কখনো মানবো না তোমাকে। কখনো না। কথাগুলো বলতে বলতে হাত দিয়ে দরজার দিকে ইশারা করে। তার চোখে এতটা ঘৃণা, এতটা প্রতিবাদ, যেন এই বিয়েটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। আরিয়ান এবার সোজা হয়ে দাঁড়ায়, ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে আসে। তার চোখে এবার একটু তীক্ষ্ণতা। যদি না মানেন তাহলে রাজি হলেন কেন বিয়েতে? এই একটা প্রশ্ন যেন পুরো ঘরটাকে স্তব্ধ করে দেয়। অহনাও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আমি রাজি হইনি, কখনোই না। বাবা বাবা আমাকে ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। শেষ কথাটা বলতে গিয়ে তার গলা কেঁপে ওঠে। সে মুখ ঘুরিয়ে নেয়, যেন আরিয়ান তার চোখের জল না দেখতে পায়। তুমি জানো না, তুমি কিছুই জানো না। একটা মেয়ের জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করা কতটা কঠিন, কতটা অপমানজনক। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে পড়ে, মাথাটা দু হাতে চেপে ধরে। আমি তো আগেই সব হারিয়েছি। আমার অতীত, আমার ভালোবাসা, আমার জীবনটা। তারপরও কেন আমাকে আবার এই বন্ধনে জড়িয়ে দেওয়া হলো? কেন? তার গলার কাঁপন এবার স্পষ্ট হয়ে ওঠে। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে প্রথমবারের মতো এক ঝলক দ্বিধা দেখা যায়। সে হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু থেমে যায়। কিছুক্ষণ নীরবতার পর সে ধীরে ধীরে বলে, তাহলে আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আমি তো কিছুই করিনি। তার কণ্ঠে এবার আর আগের মতো জেদ নেই, বরং এক ধরনের ক্লান্তি আর চাপা কষ্ট মিশে আছে। অহনা হঠাৎ মাথা তুলে তাকায়, চোখে আগুন। কারণ তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে। সব জানার পরেও তুমি হ্যাঁ বলেছিলে। এই কথাটা যেন আরিয়ানের বুকের ভিতর কোথাও গিয়ে লাগে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ঠোঁটের কোণে হালকা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে তার। সব জানার পরেও রাজি হয়েছিলাম। হ্যাঁ, কারণ সবাই আপনার মতো পালিয়ে যেতে পারে না। আপনি বিশ্রাম নিন, শরীর খারাপ বলছিলেন। আমি বাইরে যাচ্ছি। দরজার কাছে গিয়ে সে থামে, একবার পেছনে তাকায়। অহনাকে দেখা যাচ্ছে সে নিঃশব্দে কাঁদছে, কিন্তু তবুও সে আর কিছু বলে না। ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় আরিয়ান, আর ঘরের ভেতরে একা বসে থাকে অহনা। তার চারপাশে সাজানো ফুলগুলো যেন আজ তাকে ব্যঙ্গ করছে। তার ঠোঁট কাঁপতে থাকে। এই বিয়ে আমি কখনো মেনে নেব না, কখনো না। ছাদের উপর রাতটা যেন আরো নিঃশব্দ, আরো গভীর। আকাশে চাঁদ আছে, কিন্তু সেই আলো আজ আরিয়ানের মনে এক ফোঁটা শান্তি দিতে পারছে না। চারদিকে হালকা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা যেন থামতেই চাইছে না। আরিয়ান ধীরে ধীরে ছাদের রেলিং এর কাছে গিয়ে দাঁড়ায়, দু হাত পকেটে ঢুকিয়ে নিচের অন্ধকারে তাকিয়ে থাকে। মাথার ভিতর বারবার ঘুরে ফিরে আসছে অহনা সেই কথাগুলো। আমি কখনো মানবো না তোমাকে। তার বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে যায়। সে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে। আরিয়ান মনে মনে বলে, আমি কি সত্যি ভুল করলাম এই বিয়ে করে?
যে মানুষটা আমাকে সহ্যই করতে পারে না সে কি কখনো আমাকে নিজের মতো করে মেনে নেবে, নাকি এই সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে? তার চোখে এক ঝলক কষ্ট ভেসে ওঠে, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে, কারণ সে এমন একজন মানুষ যে নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না। ঠিক তখনই পেছন থেকে কারো পায়ের শব্দ ভেসে আসে। এত রাতে এখানে কেন আরিয়ান? আজ না তোমার বাসর? আরিয়ান একটু চমকে উঠে পেছনে তাকায়, দেখে তার মা দাঁড়িয়ে আছেন, চোখে চিন্তার ছাপ স্পষ্ট। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, যেন কি বলবে বুঝতে পারছে না। মা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। কি হয়েছে বাবা, চুপ করে আছো কেন? আরিয়ান মুখ ঘুরিয়ে আবার আকাশের দিকে তাকায়, কিন্তু সে কিছু বলে না। মা এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার উচিত হয়নি ওকে বিয়ে করা। ও মেয়ে তোমাকে শুধু কষ্টই দেবে। আমি ওর চোখে সেই জেদটা দেখেছি, সেই অস্বীকারটা দেখেছি। যে মেয়ে নিজের মন থেকেই এই বিয়ে মানে না, সে কখনো তোমাকে সুখী করতে পারবে না বাবা। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল এক ধরনের মায়ের দুশ্চিন্তা। আরিয়ান এবার ধীরে ধীরে বলে ওঠে, ওর পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে মা, আমি তো জোর করি নাই। ওর বাবাই তো আমাকে পছন্দ করেছে। সে একটু থামে, তারপর নিচের দিকে তাকিয়ে আবার বলে, আমি যদি না করতাম তাহলে হয়তো ওকে আরো খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হতো। তার কণ্ঠে এবার এক ধরনের নরম সুর, যেন সে নিজের সিদ্ধান্তকে নিজেই বোঝানোর চেষ্টা করছে। মা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে নেই বাবা। সবাইকে বাঁচাতে গিয়ে অনেক সময় নিজেই ভেঙে পড়তে হয়। এই কথাটা শুনে আরিয়ান হালকা হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। আমি ভেঙে পড়ব না মা, আমি অভ্যস্ত। আর যদিও কখনো আমাকে নাই মেনে নেয় তবুও আমি জোর করব না। ও নিজের মতো থাকবে, আমি নিজের মতো। কথাগুলো বললেও তার ভেতরের কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মা তার ছেলের দিকে তাকিয়ে থাকে, তার চোখে একরাশ মায়া, একরাশ অসহায়ত্ব। সুখী হওয়ার অধিকার তোমারও আছে আরিয়ান, শুধু অন্যের জন্য বাঁচতে নেই। আরিয়ান কিছু বলে না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন সেই বিশাল আকাশের মাঝে কোথাও নিজের উত্তর খুঁজে বেড়াচ্ছে। আর তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই সম্পর্কটা কি কখনো সত্যি হয়ে উঠবে, নাকি সারা জীবন শুধু একটা নামিয়ে আটকে থাকবে, স্বামী স্ত্রী, কিন্তু কোনো অনুভূতি ছাড়াই। নিচে ঘরের ভেতরে তখনও নিঃশব্দে কাঁদছে অহনা, আর ছাদের উপরে দাঁড়িয়ে থাকা আরিয়ান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিজের চিন্তার অন্ধকারে। ছাদের বাতাসটা তখনও ভারী হয়ে আছে, আরিয়ানের ভেতরের অস্থিরতা যেন কোনোভাবেই থামছে না। মায়ের কথা শেষ হওয়ার পরও সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলো তার মুখে পড়ে একটা অদ্ভুত ক্লান্ত ছায়া তৈরি করেছে। ঠিক তখনই মা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। তার চোখে এখন শুধু চিন্তা নয়, এক ধরনের দৃঢ়তাও আছে। আরিয়ান, একটা কথা শোনো। আরিয়ান একটু মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। মা একটু থেমে ধীরে ধীরে বলে ওঠে, বাসর রাতে এভাবে আলাদা থাকা উচিত না বাবা, তুমি রুমে যাও। কথাটা শুনে আরিয়ান এক মুহূর্ত থমকে যায়। তার চোখে যেন অস্বস্তি আর দ্বিধা একসাথে ভেসে ওঠে। সে রেগে যাবে মা, আমি গেলে ও আরো রাগ করবে। আমাকে ও সহ্যই করতে পারছে না। তার কণ্ঠে এবার কোনো জেদ নেই, বরং এক ধরনের অসহায়তা মিশে আছে। মা এবার একটু শক্ত স্বরে বলে, এটাই ওর নিয়তি বাবা, চাইলেই সে তোমাকে অস্বীকার করতে পারবে না। শোনো, এমন দূরে থাকলে দূরত্ব আরো বাড়বে, দিনের পর দিন এই দেওয়ালটা আরো উঁচু হয়ে যাবে। ও রাগ করলেও তোমাকে ওর কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। একজনের রাগের কারণে সম্পর্ক থেমে থাকে না, সম্পর্ক এগিয়ে নিতে হয়। আরিয়ান নিচের দিকে তাকিয়ে থাকে, তার মুখে স্পষ্ট টানাপোড়েন। মা আবার বলে, আস্তে আস্তে ও সব মানবে। মানুষ একদিনে বদলায় না বাবা, কিন্তু কাছে না গেলে কিছুই বদলাবে না। এই কথাগুলো যেন আরিয়ানের বুকের ভিতর কোথাও গিয়ে ধাক্কা দেয়। সে দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা তুলে বলে, যদি ও আমাকে আরো ঘৃণা করে? ঘৃণা দিয়ে অনেক সম্পর্ক শুরু হয় বাবা, ভালোবাসা সবসময় প্রথমে আসে না। এই কথাটা শেষ হতেই ছাদের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তার চোখে সিদ্ধান্ত আর দ্বিধার মাঝামাঝি এক অদ্ভুত যুদ্ধ চলছে। শেষে সে ধীরে ধীরে মাথা নিচু করে বলে, ঠিক আছে মা। তারপর ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মা পেছন থেকে তাকিয়ে থাকে, তার চোখে একটাই আশা, এই দূরত্ব একদিন হয়তো ধীরে ধীরে কমে আসবে।
আর নিচের দিকে নামতে নামতে আরিয়ানের মনে শুধু একটাই চিন্তা ঘুরছে, যে মেয়ে তাকে এখন ঘৃণা করে সে মেয়ের কাছেই তাকে যেতে হবে, বারবার নীরবে ধৈর্য নিয়ে। কারণ এই সম্পর্কটা হয়তো শুরু হয়েছে জোর করে, কিন্তু শেষটা কি হবে সেটা সময়ই ঠিক করবে। ঘরের ভেতরে পরিবেশটা তখন একেবারেই শান্ত। বাইরের দুনিয়ার শব্দ যেন এই রুমে এসে পৌঁছতে পারছে না। অহনা ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। মনের ভিতরের অস্থিরতা, রাগ, অপমান সবকিছু একসাথে গিলে ফেলার মতো করে সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে থাকে। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, মুখে চাপা অভিমান। না, এইভাবে আর থাকা যাবে না। আমি নিজেকে ঠিক রাখবো। নিজের মনকে শক্ত করে সে ভারী শাড়িটা বদলানোর সিদ্ধান্ত নেয়। এই শাড়িটা যেন তার গলার ফাঁস হয়ে আছে, প্রতিটা মুহূর্তে ভারী লাগছে। ধীরে ধীরে সে শাড়িটা বদলাতে শুরু করে। নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য একটা সাধারণ হালকা কাপড় নেওয়ারই চেষ্টা করছিল সে। ঠিক তখনই কোনো নক না করেই দরজাটা হঠাৎ খুলে যায়। আরিয়ান ভেতরে ঢুকে পড়ে। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। দুজনের চোখ একসাথে আটকে যায়। অহনার হাত তখন অর্ধেক কাপড় সামলাতে ব্যস্ত। সে যা দেখার কথা ছিল না সেটা এক মুহূর্তে দেখে ফেলে আরিয়ান। আরিয়ান হঠাৎ থমকে যায়। তার দম যেন আটকে আসে। চোখ সরাতে চাইলেও সরাতে পারে না। এক অদ্ভুত বিভ্রান্তি তার ভেতরে কাজ করে, কিন্তু পরক্ষণেই সে দ্রুত নিজেকে সামলে নেয়। অহনার মুখে তখন রাগ, লজ্জা আর অপমান সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে যায়। সে তাড়াহুড়া করে শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। চোখে আগুন নিয়ে আরিয়ানের দিকে ঘুরে দাঁড়ায়। লজ্জা করে না তোমার? অনুমতি না নিয়ে এভাবে ঘরে ঢুকে পড়ো। তুমি ভাবছো কি নিজেকে? তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে রাগে, অপমানে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে এখনো সেই অপ্রত্যাশিত ধাক্কার ছাপ, কিন্তু মুখে সে তা প্রকাশ করে না। ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দেয়, তারপর ভেতর থেকে লক করে দেয়। এই শব্দটা শুনে অহনা আরো বেশি চমকে যায়। তুমি দরজা লক করলে কেন? বের হও এখান থেকে এক্ষুনি। আরিয়ান এবার ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে এখন আগে সেই দ্বিধা নেই, বরং এক ধরনের শান্ত দৃঢ়তা। নিজের রুমে ঢুকতে নক করব কেন বলুন তো? কথাটা বলতেই ঘরের বাতাস আবার ভারী হয়ে যায়। অহনা এক মুহূর্ত থমকে যায়, তারপর রাগে কাঁপতে থাকে। এটা তোমার রুম না, এটা আমার রুমও। আর তুমি অনুমতি ছাড়া ঢুকতে পারো না, কখনোই না। আরিয়ান ধীরে ধীরে এক পা এগিয়ে আসে। তার কণ্ঠ এবার একটু নিচু কিন্তু স্থির। ভুল বুঝছেন অহনা, এটা আমাদের রুম, আপনার বা আমার আলাদা কিছু না। এই কথাটা শুনে অহনার চোখে আরো বেশি আগুন জ্বলে ওঠে। আমি তোমাকে এখনো স্বামী হিসেবে মানি না, তুমি বুঝতে পারছো না এটা? ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। শুধু দুজন মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, মানেন বা না মানেন, বাস্তব বদলাবে না। আর বাস্তবতা হলো আপনি এখন আমার স্ত্রী। কথাটা বলার পর সে চোখ নামিয়ে নেয় না, বরং সরাসরি তাকিয়ে থাকে। অহনার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। ঘরের ভেতরের বাতাসটা তখন ভারী হয়ে গেছে। শব্দগুলো যেন একটার পর একটা ধাক্কা খেয়ে ফিরে আসছে দেয়ালে। অহনার চোখে রাগ, অপমান আর এক অদ্ভুত অবিশ্বাস জমে আছে। আর আরিয়ানের মুখে জমে থাকা শান্ত রাগটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে। অহনা হঠাৎ করে সামনে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কেন বিয়ে করলে আমাকে? আমার বাবার টাকা দেখে? না হলে একজন বিধবা মেয়েকে কেউ কেন বিয়ে করবে বলো? কথাটা যেন ঘরের বাতাসে আগুন ধরিয়ে দেয়। আরিয়ান এক মুহূর্ত চুপ থাকে, তারপর তার চোখ হঠাৎ কঠিন হয়ে যায়। এক ঝটকায় সে এগিয়ে এসে অহনার দুই হাত শক্ত করে ধরে ফেলে। ছাড়ো, কি করছো তুমি? ভাষা ঠিক করুন, আমি লোভী না। এটা বুঝতে কতবার বলবো আপনাকে? তার কণ্ঠে রাগ থাকলেও ভেতরে ছিল আহত অভিমান। অহনা তবুও থামে না, চোখে আগুন নিয়ে চিৎকার করে ওঠে, 100 বার তুমি লোভী, তা না হলে আমাকে বিয়ে করতে না। আমার বাবার টাকার জন্যই তুমি রাজি হয়েছো। এই কথাটা শোনার পর আরিয়ান যেন আর নিজেকে সামলাতে পারে না। তার চোখে রাগের সাথে সাথে এক অদ্ভুত যন্ত্রণাও ফুটে ওঠে। সে একটু সামনে ঝুঁকে এসে ধীরে ধীরে বলে, আপনি কি বুঝতে চান না আমি কেন করেছি? আমি কারো টাকার জন্য কিছু করিনি। মিথ্যা, সব মিথ্যা। এই অপমান, এই সন্দেহ সবকিছু মিলে আরিয়ানকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার ধৈর্যের শেষ সীমাটা যেন একেবারে শেষ হয়ে যায়। সে এক মুহূর্তে অহনার হাত ছেড়ে দেয়, তারপর নিচু গলায়
কিন্তু ভয়ঙ্কর দৃঢ়তায় বলে ওঠে, আপনি যদি আমাকে বারবার অপমান করেন তাহলে আপনাকেও সেই রাগের ফল ভোগ করতে হবে। আমি আপনাকে জোর করে সম্মান চাই না, কিন্তু অপমানও সহ্য করব না। তো কি করবে তুমি? আরিয়ান এক পা এগিয়ে আসে, চোখ সরাসরি তার দিকে, কণ্ঠটা এবার একদম নিচু, ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। এত জেদ দেখালে সম্পর্কটা শুধু নামেই থাকবে না, ধীরে ধীরে সবকিছুই বাস্তব হবে, দায়িত্ব, সীমাও। এই কথাটা বলার পর ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। অহনা এক মুহূর্তের জন্য থমকে যায়। সে কিছু বলতে যায়, কিন্তু শব্দ গলা পর্যন্ত এসে আটকে যায়। আরিয়ান আর কিছু না বলে ধীরে ধীরে ব্যালকনির দরজার দিকে এগিয়ে যায়। তারপর দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছনে তাকায়। আমাকে লোভী বলার আগে একবার সত্যটা বোঝার চেষ্টা করুন। কথাটা বলেই সে দরজা খুলে ব্যালকনিতে যায়। আর ঘরের ভিতরে অহনা দাঁড়িয়ে থাকে একা। তার চোখে রাগ আছে, কিন্তু তার নিচে কোথাও একটা অজানা অস্থিরতা জমে যাচ্ছে, যেটার নাম সে নিজেও এখনো বুঝতে পারছে না। ব্যালকনির রাতটা তখন আরো ঠান্ডা হয়ে গেছে। শহরের আলো দূরে দূরে ঝিকমিক করছে, আর সেই আলো ছাপিয়ে শুধু একজোড়া অস্থির মানুষ আর এক অদ্ভুত নীরবতা। আরিয়ান ব্যালকনির রেলিং এর কাছে বসে আছে, এক হাতে সিগারেট আর এক হাতে নিজের ভেতরের অস্থিরতা সামলানোর চেষ্টা। সে ধীরে ধীরে সিগারেটটা ঠোঁটে তুলে, আগুন জ্বলে উঠে, ধোঁয়া আকাশে উঠে মিলিয়ে যায়, ঠিক যেন তার মনের ভেতরের অশান্ত চিন্তাগুলোর মতো। আরিয়ান মনে মনে বলে, সবকিছু এত জটিল কেন হচ্ছে? আমি কি সত্যি কিছু ভুল করছি, নাকি শুধু বুঝতে পারছি না? ঠিক তখনই ঘরের ভেতর থেকে দরজাটা ধাক্কা দিয়ে খুলে যায়। অহনার আগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে আসে। তার চোখে এখন আগুন, কণ্ঠে বিরক্তি আর অপমানের তীব্রতা। সে সোজা ব্যালকনিতে এসে দাঁড়ায়। আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, এসব কি হচ্ছে? আমি এসব সহ্য করতে পারি না। বুঝতে পারছো না তুমি? বন্ধ করো এটা। তার কণ্ঠ কাঁপছে, রাগে, অস্বস্তিতে আর এক ধরনের অদ্ভুত কষ্টে। আরিয়ান ধীরে ধীরে সিগারেটটা নামায় না, বরং একবার তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, বাসর রাতে তো বউকে কাছে টেনে নেওয়ার কথা ছিল, কিন্তু বউ তো সেটা করতে দিচ্ছে না। সে একটু থামে, তারপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দেয় পাশে। তাই বাধ্য হয়ে সিগারেট খেতে হচ্ছে। কথাটা বলার ভঙ্গিতে রাগ নেই, কিন্তু আছে এক গভীর অভিমান। অহনা এক মুহূর্ত থমকে যায়, তার রাগ যেন আরো বেড়ে যায়। এক্ষুনি বন্ধ করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব কথা বলার সাহস কোত্থেকে আসে তোমার? আমি তোমাকে কাছে আসতে দিচ্ছি না বলে তুমি সিগারেট খাবে? আমি তোমার কিছু না, এটা বুঝতে পারছো না তুমি? এই কথাটা শুনে আরিয়ানের চোখ একটু সরু হয়ে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, সিগারেটটা হাতে রেখে বলে, সেটাই তো সমস্যা, আপনি নিজেই ঠিক করে নিতে পারছেন না আমি আপনার কি। এক মুহূর্ত আমাকে শত্রু মনে করেন, আর পরের মুহূর্তে আমার উপর রাগ করেন যেন আমার অধিকার আছে। অহনা কিছু বলতে যায়, কিন্তু থেমে যায়। আরিয়ান একটু এগিয়ে এসে বলে, আমি কিছু জোর করছি না, কিন্তু আপনি যদি সবকিছু দূরে ঠেলে দেন তাহলে এই দূরত্বটাই সত্যি হয়ে যাবে। বাতাসটা তখন আরো ভারী হয়ে যায়। অহনা দাঁড়িয়ে থাকে, তার রাগ আছে, কিন্তু তার ভেতরে কোথাও একটা প্রশ্নও জেগে উঠছে। আমি কি সত্যি সবকিছু ভুল বুঝছি? আরিয়ান আবার সিগারেটটা আঙ্গুলে চেপে ধরে, তার চোখ এখন নিচের দিকে, আর নিচু গলায় বলে, আমি আপনার শত্রু না অহনা, কিন্তু আপনি আমাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। এই কথার পর ব্যালকনিতে আবার নীরবতা নেমে আসে। শুধু ধোঁয়া আর রাতের বাতাসে দুইটা ভাঙা মন ধীরে ধীরে একে অপরকে বোঝার চেষ্টা করছে। ব্যালকনি ঠান্ডা বাতাসটা তখন আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে। রাতের নীরবতার ভেতরে শুধু দুজন মানুষের রাগ, অভিমান আর না বলা কথাগুলো ধাক্কা খেয়ে ফিরে আসছে। অহনা কথা বলতে বলতে হঠাৎ করেই কাশতে শুরু করে। তার শ্বাস যেন আটকে আসছে সিগারেটের ধোঁয়ার কারণে। চোখ লাল হয়ে যায়। সেই রাগ আর অস্বস্তিতে আর এক মুহূর্তও দেরি না করে সামনে এগিয়ে এসে আরিয়ানের হাত থেকে সিগারেটটা এক ঝটকায় কেড়ে নেয়, তারপর রেলিংয়ের দিকে ছুঁড়ে ফেলে দেয়। এসব কি শুরু করেছো তুমি? আমি এখানে শ্বাস নিতে পারছি না, আর তুমি এখানে বসে এটা খাচ্ছো? তার কণ্ঠের রাগ, কষ্ট আর অস্থিরতা একসাথে মিশে আছে। আরিয়ান এক মুহূর্ত থমকে যায়, তারপর ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। কি শুরু করলেন আপনি? তুমি দেখছো না আমি কাশি দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে, তারপরও তুমি এটা খেয়ে যাচ্ছ? আর আপনিও তো আমার দিকে তাকাচ্ছেন না অহনা। আমি কি অনুভব করছি সেটা কি আপনি দেখছেন? সে একটু থামে, তারপর কণ্ঠটা আরো ভারী হয়ে যায়। বাসর রাতে কোনো ছেলে মানুষ কি বউয়ের কাছে না এসে
থাকতে পারে বলেন? আপনি তো বুঝতেই চাইছেন না আমাকে। চুপ করো, এসব কথা আর বলবে না। তার কণ্ঠ কেঁপে ওঠে রাগে, লজ্জায় আর অস্বস্তিতে, কিন্তু আরিয়ান থামে না। তাহলে আমাকে আমার মতো থাকতে দিন, যেটা আমাকে শান্ত রাখে সেটা নিয়েই থাকি। সিগারেট ছাড়া এই রাতটা কাটবে না আমার। এই কথাটা শুনে অহনার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন কেঁপে ওঠে। রাগটা আরো বেড়ে যায়, কিন্তু সাথে সাথে কোথাও একটা অজানা কষ্টও জমে যায়। সে আর এক মুহূর্তও দেরি না করে পাশে রাখা বাকি সিগারেটগুলোও তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমি বলেছি না এসব বন্ধ করো। এবার আরিয়ান একদম থমকে যায়। তার চোখে আগুনের মতো রাগ জমে ওঠে। সে দ্রুত সামনে এগিয়ে আসে, অহনার খুব কাছাকাছি দাঁড়িয়ে যায়। বাতাসটা তখন থেমে গেছে মনে হয়। দুজনের শ্বাস প্রশ্বাস যেন জোরে শোনা যাচ্ছে। আরিয়ান কণ্ঠ নিচু করে বলে, আপনি কি জানেন আপনি আমার সাথে কি করছেন? অহনা কিছু বলতে চায়, কিন্তু তার আগে আরিয়ান হঠাৎ থেমে যায়। তার চোখে রাগ ছিল, কিন্তু সেই রাগের ভেতরেই ছিল এক অদ্ভুত দুর্বলতা। সে এক মুহূর্ত চোখ বন্ধ করে নেয়, তারপর পিছিয়ে যায় ধীরে ধীরে। কণ্ঠটা এবার ভাঙা। আমি নিজেকে সামলাতে পারছি না। সে ঘুরে দাঁড়ায়, রেলিং আঁকড়ে ধরে গভীর শ্বাস নেয়। অহনা চুপ করে দাঁড়িয়ে থাকে। তার রাগ এখন আগের মতো তীক্ষ্ণ নেই, বরং ভেতরের এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আরিয়ান নিচু গলায় আবার বলে, আপনি আমাকে যত দূরে ঠেলে দেন আমি ততটাই ভেঙে পড়ি। ব্যালকনির বাতাসে তখন শুধু একটা প্রশ্ন ভাসছে, এই দূরত্ব কি সত্যি কখনো কমবে নাকি আরো বাড়বে? ব্যালকনির সেই টানটান মুহূর্তের পর ধীরে ধীরে দুজনেই রুমে ফিরে আসে। ঘরের ভেতরটা আবার নিঃশব্দ, কিন্তু এই নীরবতা আর আগের মতো ঠান্ডা না। এখানে এখন এক অদ্ভুত উষ্ণতা মিশে গেছে, রাগের সাথে অভিমানের সাথে, আর কোথাও যেন লুকিয়ে থাকা এক অজানা টান। অহনা এসে বিছানার এক কোণায় দাঁড়িয়ে থাকে, চোখ নামানো, কিন্তু মুখে এখনো সেই জেদ। আরিয়ান দরজাটা বন্ধ করে ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে এবার অদ্ভুত এক মিশ্র অনুভূতি, রাগ আছে, কষ্ট আছে, আর তার মাঝে কোথাও একটা টান স্পষ্ট। কিছুক্ষণ কেউ কিছু বলে না, শুধু দুজনে নিঃশ্বাসের শব্দ। তারপর আরিয়ান ধীরে ধীরে বলে, শুয়ে পড়ুন, না হলে কিন্তু খারাপ কিছু করে ফেলবো। কণ্ঠটা নিচু, ধীর, কিন্তু ভেতরে লুকানো সতর্কতা স্পষ্ট। অহনা হঠাৎ মাথা তুলে তাকায়, চোখে রাগের ঝিলিক, ঠোঁটে কাঁপন। ভয় দেখাচ্ছ? আরিয়ান এক পা এগিয়ে আসে, তার চোখ এবার সরাসরি অহনার চোখে। ভয় না, সতর্ক করছি, পরে যাতে আমাকে দোষ না দেন। এই কথাটা শুনে অহনার মুখটা লাল হয়ে যায়। রাগে সে বলে ওঠে, অসভ্য একটা। কথাটা বলেই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু এই একটুকু দূরত্বই যেন আরিয়ানের জন্য যথেষ্ট ছিল না। তার ভেতরে জমে থাকা অনুভূতিগুলো হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক মুহূর্তে সে সামনে এগিয়ে আসে, অহনাকে নিজের দিকে টেনে নেয়। অহনা কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁট আটকে যায় আরিয়ানের ঠোঁটে। একটা আকস্মিক, তীব্র, অপ্রত্যাশিত স্পর্শ। অহনার পুরো শরীর কেঁপে ওঠে, তার চোখ বড় হয়ে যায়, হাত দুটো বাতাসে স্থির হয়ে যায়। সে প্রথমে ঠেলে সরাতে চায়, কিন্তু সেই চেষ্টাটা যেন ঠিকমতো জোর পায় না। সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। আরিয়ান ধীরে ধীরে একটু সরে আসে, তার শ্বাস ভারী, চোখে অদ্ভুত এক নেশা আর অস্থিরতা। সে নিচু গলায় বলে, সাবধান করেছিলাম, শুনেন নাই, এবার সামলান। কথাটা বলেই আবার ঝুঁকে পড়ে, আবার সেই একই তীব্রতায় অহনাকে নিজের কাছে টেনে নেয়। এবার অহনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। তার ভেতরের রাগ এখনো আছে, কিন্তু সেই রাগের মাঝেও অদ্ভুত এক অনুভূতি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, রাতটা যেন অন্যরকম হয়ে যায়। একটা সম্পর্ক যা শুরু হয়েছিল জোর করে, সেটা ধীরে ধীরে অন্য এক অনুভূতির দিকে এগোতে শুরু করে। কিন্তু এই পথটা সহজ না। এখানে এখনো অনেক জেদ আছে, অনেক ভুল বোঝাবুঝি আছে, আর সেই সব কিছুর মাঝে এই রাত, এই মুহূর্ত দুজনের জীবনে এক অদ্ভুত পরিবর্তনের শুরু করে দেয়। ঘরের ভিতরের আলোটা তখন ম্লান হয়ে এসেছে, রাতটা যেন ধীরে ধীরে আরো গভীর, আরো ভারী হয়ে উঠছে। কিছুক্ষণ আগের উত্তপ্ত মুহূর্তের রেশ এখনো বাতাসে লেগে আছে। দুজন মানুষ খুব কাছাকাছি, তবুও যেন ভীষণ দূরে। আরিয়ান হঠাৎ করেই নিজের ভেতরে সেই অস্থির টানটাকে আর সামলাতে পারে না। এক টানে অহনাকে নিজের দিকে টেনে নেয়। অহনা কিছু বুঝে ওঠার আগেই সে ভারসাম্য হারিয়ে বিছানায় পড়ে যায়। আরিয়ানও তার সাথে ঝুঁকে পড়ে। তার চোখে তখন এক অদ্ভুত ঝড়, রাগ, অভিমান, আকর্ষণ সবকিছু মিশে গেছে একসাথে। সে আবার ঝুঁকে আসে,
অহনার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এবার স্পর্শটা আগের চেয়ে আরো গভীর, আরো তীব্র। অহনার শরীর কেঁপে ওঠে। সে কিছু বলতে চায়, থামাতে চায়, কিন্তু সেই মুহূর্তে যেন শব্দগুলো হারিয়ে যায়। তার হাত দুটো আরিয়ানের কাঁধে উঠে আসে। ঠেলে সরাতে চায়, কিন্তু সেই চেষ্টাটা দুর্বল হয়ে যায়। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। শুধু দুজনে দ্রুত শ্বাস প্রশ্বাস। আরিয়ান ধীরে ধীরে মুখ সরিয়ে অহনার গলার কাছে ঝুঁকে আসে। তার স্পর্শে এক অদ্ভুত কাঁপন ছড়িয়ে পড়ে অহনার শরীরে। তারপর আবার একটু নিচে। অহনা এবার চোখ শক্ত করে বন্ধ করে নেয়। তার বুকের ভেতরটা ধকধক করছে। সে আর কিছু বলতে পারছে না, না থামাতে পারছে, না নিজেকে বোঝাতে পারছে। হঠাৎ অহনার চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ে। একটা, দুইটা, তারপর সে কান্না আর থামে না। মুহূর্তটা একেবারে বদলে যায়। আরিয়ান হঠাৎ থেমে যায়। তার চোখে যেন হুঁশ ফিরে আসে। সে এক ঝটকায় সরে দাঁড়ায়। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? তার কণ্ঠে এবার স্পষ্ট অস্থিরতা। অহনা মুখ ঘুরিয়ে নেয়, কিছু বলে না, শুধু কাঁদতে থাকে। তার সেই নীরব কান্না যেন আরিয়ানের বুকের ভেতর কোথাও গিয়ে লাগে। সে ধীরে ধীরে একটু দূরে সরে বসে, চোখ নিচু, কণ্ঠ ভারী। সরি, আমার এতটা এগোনো উচিত হয়নি। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে খাটের একপাশে শুয়ে পড়ে। পিঠ ঘুরিয়ে নেয় অহনার দিক থেকে। আর কাছে আসবো না। আপনি কাঁদবেন না প্লিজ। তার কণ্ঠে এখন শুধু অনুতাপ। অহনা ধীরে ধীরে চোখ মুছে কাপা গলায় বলে, এমনটা না করলেও পারতে। তার গলায় অভিমান, কষ্ট আর এক অদ্ভুত ভাঙা অনুভূতি। আরিয়ান চোখ বন্ধ করে ফেলে। সরি। একটা ছোট শব্দ, কিন্তু তার ভিতরে অনেক কিছু লুকোনো। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। দুজনেই একই বিছানায়, কিন্তু মাঝখানে তৈরি হয়ে গেছে এক অদৃশ্য দেয়াল, যেটা ভাঙতে সময় লাগবে, অনেকটা সময়। রাতটা কেটে গেছে, কিন্তু সেই রাতের ভার যেন এখনো ঘরের প্রতিটা কোণায় আটকে আছে। একই বিছানায় থেকেও দুজন মানুষ কতটা দূরে থাকতে পারে, তার প্রমাণ যেন এই ঘর। সকালের হালকা রোদ পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। আলো এসে পড়েছে অহনার মুখে। অহনা ধীরে ধীরে চোখ খোলে, কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। তার চোখে ক্লান্তি, মাথায় গত রাতের সব মুহূর্ত একসাথে ভিড় করে আসে। সে হালকা করে উঠে বসে, চোখ ঘুরিয়ে দেখে খাটের অন্য পাশে আরিয়ান এখনো ঘুমিয়ে, মুখটা শান্ত, যেন রাতের কোনো ঝড় তার উপর দিয়ে যায়নি। অহনার বুকটা হালকা কেঁপে ওঠে। সে দ্রুত চোখ সরিয়ে নেয়, ফ্রেশ হয়ে আসে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। অহনা একটু চমকে ওঠে, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। দেখে আরিয়ানের ভাবি দাঁড়িয়ে আছে, মুখে হালকা হাসি। আরিয়ান, ওঠো, খেতে ডাকছে সবাই। তারপর চোখ পড়ে অহনার দিকে। ভাবি অহনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ওহো, তুমি তো উঠে গেছো, ভালো, যাও ফ্রেশ হয়ে এসো। জি, আমি হাত মুখ ধুয়েছি। ভাবি একবার ভালো করে তার দিকে তাকায়। তার সেই অভিজ্ঞ চোখে অনেক কিছুই ধরা পড়ে। সে হালকা হাসি দিয়ে বলে, আমি হাত মুখ ধুতে বলিনি, গোসল করে আসো। কথাটা শুনে অহনার মুখটা হালকা লাল হয়ে যায়। সে একটু ইতস্তত করে বলে, তেমন কিছু হয়নি ভাবি। তার গলাটা নিচু, লাজুক, একটু অস্বস্তিও আছে। ভাবি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে এবার একটু বোঝার হাসি। আচ্ছা ঠিক আছে, নিচে চলো, সবাই অপেক্ষা করছে। অহনা মাথা নেড়ে সম্মতি দেয়। ভাবি তারপর ভেতরে ঢুকে খাটের দিকে এগিয়ে যায়। আরিয়ান তখনও গভীর ঘুমে। ভাবি হালকা করে ডাক দেয়, এই আরিয়ান, উঠো, নিচে খেতে ডাকছে। আরিয়ান কেঁপে ওঠে, ধীরে ধীরে চোখ খুলে। মাথাটা ভারী লাগছে তার। সে আদৌ ঘুমের ভেতরেই বলে, উঠছি। ভাবি একটু হাসে, তারপর বাইরে বেরিয়ে যায়। অহনা দরজার পাশে দাঁড়িয়ে থাকে, একবার তাকায় আরিয়ানের দিকে। তার চোখে এখন আর আগের মতো শুধু রাগ নেই, বরং কোথাও একটা অদ্ভুত অস্বস্তি আর না বলা অনেক প্রশ্ন। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়, আর পেছনে পড়ে থাকে এক ঘর, যেখানে একটা সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে অহনা। প্রতিটা ধাপ যেন আস্তার কাছে ভারী লাগছে। ঘরের ভেতরের পরিবেশটা একদম আলাদা। ডাইনিং টেবিলে সকালের নাস্তা সাজানো, চারদিকে স্বাভাবিক একটা পারিবারিক ব্যস্ততা, কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও অহনার ভেতরে অস্বস্তি থামছে না। সে নিচে নামতেই আরিয়ানের মা তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, একদম মাথা থেকে পা পর্যন্ত ভালো করে লক্ষ্য করে। তার সেই দৃষ্টিতে যেন খোঁজ নেওয়া আছে, বোঝার চেষ্টা আছে। তারপর ধীরে ধীরে বলে, এসো মা, বসো।
অহনা মাথা নিচু করে চুপচাপ গিয়ে টেবিলের একপাশে বসে পড়ে। তার চোখ নিচে হাত দুটো একসাথে জড়ানো। মা আবার চারদিকে তাকিয়ে বলে, আরিয়ান কোথায়? ও এখনো উঠেনি মা, ডেকে দিয়েছি, চলে আসবে। মা একটু দীর্ঘশ্বাস ফেলে, তারপর আবার অহনার দিকে তাকায়। আচ্ছা, আগে তুমি খেয়ে নাও। তিনি নিজের হাতে প্লেটে খাবার তুলে দেন অহনার সামনে। অহনা ধীরে ধীরে প্লেটের দিকে তাকায়, কিন্তু তার খেতে ইচ্ছে করছে না একদমই। মুখে কোনো কথা নেই, শুধু নিঃশব্দে বসে আছে। চারপাশে সবাই কথা বলছে, হালকা হাসি, গল্প, কিন্তু এই সব কিছুর মাঝেও অহনা যেন একা, সম্পূর্ণ একা। তার মাথায় ঘুরছে গত রাতের সবকিছু, আরিয়ানের কথা, তার আচরণ, নিজের প্রতিক্রিয়া। তার বুকের ভেতরটা হালকা ব্যথা করে ওঠে। সে চামচটা হাতে নেয়, কিন্তু মুখ তুলতে পারে না। মা সেটা লক্ষ্য করে। কি হলো মা, খাচ্ছ না কেন? অহনা একটু চমকে ওঠে, তারপর নিজেকে সামলে নিয়ে হালকা করে বলে, জি, খাচ্ছি। কিন্তু তার কণ্ঠে প্রাণ নেই। সে জোর করে এক লোকমা মুখে দেয়, কিন্তু খাবারের স্বাদ যেন একদমই অনুভব করতে পারছে না। এই বাড়ি, এই মানুষগুলো, সবকিছুই তার কাছে এখন অচেনা। আর সেই অচেনা অনুভূতির মাঝেই সে চুপচাপ বসে থাকে, নীরব, গুমড়ে থাকা এক পৃথিবী নিয়ে। ডাইনিং টেবিলের চারপাশে তখন একেবারে স্বাভাবিক একটা পারিবারিক পরিবেশ। আরিয়ানের বাবা খবরের কাগজ নিয়ে বসে টুকটাক কথা বলছেন। ভাই আর ভাবি নিজেদের মধ্যে হাসাহাসি করছে। মা মাঝে মাঝে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। সবকিছু এত স্বাভাবিক, এত সহজ, কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও অহনা যেন একদম আলাদা হয়ে বসে আছে। তার হাতে চামচ আছে, কিন্তু খাওয়া হচ্ছে না। মাথার ভিতরে এখনো গত রাতের স্মৃতিগুলো ঘুরছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে নেমে আসে আরিয়ান। তার মুখে অস্থিরতা, চোখে তাড়াহুড়া, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে ঠিকমতো রেডিও হয়নি। সে সরাসরি দরজার দিকে এগোতে চায়। মা অবাক হয়ে তাকিয়ে বলে, কি হয়েছে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আন্টি অসুস্থ হয়ে গেছে মা, আমাকে এখনই যেতে হবে। এই কথাটা শুনে টেবিলে এক মুহূর্তে নীরবতা নেমে আসে। মা আতঙ্কিত হয়ে বলে, সে কি, কাল তো ভালোই ছিল। জানি না মা, আমি গিয়ে দেখে আসি। তার কণ্ঠে অস্থিরতা এতটাই স্পষ্ট যে কেউ আর কিছু বলতে পারে না। ঠিক তখনই চুপচাপ বসে থাকা অহনা হঠাৎ মাথা তুলে তাকায়। তার ভিতরে একটা অজানা কৌতূহল আর অস্বস্তি কাজ করে। কে অসুস্থ? তার প্রশ্নটা নরম কিন্তু স্পষ্ট। আরিয়ান একবার তাকায় তার দিকে। তার চোখে মুহূর্তের জন্য কিছু একটা ঝিলিক দেয়, কিন্তু পরক্ষণেই সে মুখ শক্ত করে ফেলে। আপনার জানার দরকার নেই, আপনি খান। কথাটা খুব ঠান্ডা গলায় বলে। অহনা থমকে যায়। এই কথাটা যেন সরাসরি গিয়ে লাগে তার ভেতরে। আরিয়ান আর এক সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত দরজার দিকে এগিয়ে যায়। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। ঘরের ভেতর আবার নীরবতা, কিন্তু এই নীরবতা আগের মতো না। এখানে এখন একটা অজানা প্রশ্ন ঝুলে আছে। অহনা চুপ করে বসে থাকে, তার চোখ দরজার দিকে। তার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সে নিজেও বুঝতে পারে না কেন তার মনে হচ্ছে এই আন্টি কথাটার ভেতরে লুকিয়ে আছে অন্য কিছু। ডাইনিং টেবিলের চারপাশে পরিবেশটা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। একজন একজন করে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে। আরিয়ানের বাবা গ্লাসটা সরিয়ে রেখে ধীরে ধীরে উঠে গেলেন। মা প্লেটগুলো গুছাতে ব্যস্ত হয়ে পড়লেন। ভাই আর ভাবি নিজেদের মধ্যে গল্প করতে করতে উঠে গেল, কিন্তু টেবিলের এক কোণায় এখনো চুপচাপ বসে আছে অহনা। তার সামনে প্লেটটা প্রায় ভরাই পড়ে আছে, চামচটা হাতেই ধরা, কিন্তু আর একটাও লোকমা মুখে তোলার ইচ্ছা নেই। তার চোখ নিচে, মুখে কোনো ভাব নেই, কিন্তু ভেতরে ভেতরে যেন অনেক কিছু জমে আছে। ভাবে আবার ফিরে এসে তার সামনে দাঁড়ায়, একটু অবাক হয়ে তাকায় প্লেটের দিকে। কি ব্যাপার অহনা, এখনো খাচ্ছ না কেন? আর খাবো না, ভালো লাগছে না। কথাটা খুব আস্তে বলে, যেন নিজের মধ্যেই ডুবে আছে। ভাবি একটু তাকিয়ে থাকে, কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে দরজার সামনে গাড়ির শব্দ শোনা যায়। সবাই একটু চমকে তাকায়। কিছুক্ষণ পর দরজা দিয়ে ভেতরে ঢোকেন অহনার বাবা। হাতে বড় বড় কয়েকটা ব্যাগ, ফল, মিষ্টি, উপহার, অনেক কিছু নিয়ে এসেছেন। তার মুখে একটা হাসি আছে, কিন্তু সেই হাসির আড়ালে একটা অস্বস্তিও লুকিয়ে আছে। মা দ্রুত এগিয়ে যান। আরে ভাই, আসেন আসেন, এত কিছু আনতে হলো কেন? মেয়ের বাড়িতে আসছি, খালি হাতে আসি নাকি? বাবাও এগিয়ে এসে সালাম দেয়। ঘরের ভিতরে একটা আপ্যায়নের পরিবেশ তৈরি হয়ে যায়। চা, পানি, বসার ব্যবস্থা, সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই। কিন্তু এই সব কিছুর মাঝেও
অহনা একদম চুপচাপ বসে থাকে। তার চোখ একবারও বাবার দিকে ওঠে না। তার ভেতরে জমে থাকা অভিমানটা যেন হঠাৎ করে আরো তীব্র হয়ে ওঠে। যে মানুষটা আমার জীবনটা নিজের মতো করে ঠিক করে দিল, আমি তার সাথে কথা বলবো কেন? তার হাত শক্ত হয়ে যায়, চোখের কোণে জল জমে, কিন্তু সে মাথা নিচু করেই রাখে। বাবা একবার তাকান তার দিকে। এই মেয়ের আচরণ দেখে তার মুখটা একটু থেমে যায়, কিন্তু তিনি কিছু বলেন না। শুধু চুপচাপ বসে থাকেন আর চারপাশে চলতে থাকে সৌজন্যতা, আপ্যায়ন, আর মাঝখানে বসে থাকে অহনা, একটা ভাঙা অভিমান নিয়ে, যেটা এখনো কারোর সামনে প্রকাশ করতে পারছে না সে। ঘরের ভিতরের পরিবেশটা তখন একটু শান্ত হয়ে এসেছে। ড্রয়িং রুমে বসে সবাই টুকটাক কথা বলছে, চায়ের কাপের টুংটাং শব্দ, হালকা হাসি, সবকিছু মিলিয়ে একটা ভদ্র স্বাভাবিক পরিবেশ। কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও একটা চাপা অস্বস্তি ঘুরে বেড়াচ্ছে, যেটা শুধু দুজন মানুষই ঠিক মতো অনুভব করছে, অহনা আর তার বাবা। আরিয়ানের মা একবার দুজনের দিকে তাকিয়ে বিষয়টা বুঝে ফেলেন। তার অভিজ্ঞ চোখে কিছুই লুকানো থাকে না। তিনি হালকা গলায় বলেন, অহনা, তোমার বাবাকে রুমে নিয়ে যাও মা, তোমরা একটু কথা বলো। কথাটা বলার ভিতরে একটা নরম নির্দেশ ছিল। অহনা কোনো উত্তর দেয় না, শুধু ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ নিচু। সে সোজা নিজের রুমের দিকে হাঁটতে শুরু করে। তার বাবা একটু ইতস্তত করে, তারপর ধীরে ধীরে মেয়ের পেছন পেছন রুমে ঢুকে পড়েন। দরজাটা আস্তে করে বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর আবার সেই নিঃশব্দতা। অহনা গিয়ে বিছানার পাশে দাঁড়ায়, দেয়ালের দিকে তাকিয়ে থাকে। তার বাবা কিছুক্ষণ চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে থাকেন। মেয়ের এই দূরত্বটা যেন তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। অবশেষে তিনি ধীরে ধীরে বলেন, রাগ করে আসিস? কথাটা খুব নরম, খুব সাবধানে বলা। অহনা হালকা হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসিতে কষ্ট লুকানো। রাগ করব কেন? তুমি তো তোমার ইচ্ছে মতোই সব করো সব সময়। তার কণ্ঠে সরাসরি রাগ নেই, কিন্তু কথাগুলো যেন ধারালো। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে জমে থাকা অভিমান স্পষ্ট হয়ে ওঠে। আগের বারও নিজের ইচ্ছে মতোই সব করেছিলে, এবারও তাই করলে। এই কথাটা শুনে তার বাবার মুখটা একটু নিস্তব্ধ হয়ে যায়। তিনি ধীরে ধীরে এগিয়ে আসেন। আমি তো তোর ভালোর জন্যই করছি মা। তার কণ্ঠে অপরাধ বোধ, কিন্তু সেই সাথে নিজের সিদ্ধান্তের প্রতি একটা বিশ্বাসও আছে। অহনা মাথা নাড়ে, চোখ সরিয়ে নেয়। এইসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। কথাটা বলার ভঙ্গিতে ক্লান্তি, যেন সে আর এই বিষয়টা নিয়ে লড়তে চায় না। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। দুজন মানুষ, একজন বাবার দায়িত্ব আর ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন মেয়ে ভাঙা বিশ্বাস আর অভিমান নিয়ে। কিন্তু দুজনের মাঝের দূরত্বটা এখনো ঠিক আগের মতোই রয়ে গেছে। ঘরের ভিতরের বাতাসটা তখন ভারী হয়ে আছে, কথাগুলো থেমে গেছে, কিন্তু সেই না বলা অনুভূতিগুলো যেন দেয়ালের সাথে লেগে আছে। অহনা জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে, তার চোখে দূরের আকাশ, কিন্তু মনটা আটকে আছে নিজের ভেতরের ঝড়ের মাঝে। তার বাবা কিছুটা চুপচাপ বসে থাকেন। মেয়ের এই দূরত্বটা তার বুকের ভেতরটা কেমন যেন চাপা ব্যথা দিয়ে যায়। অবশেষে তিনি ধীরে ধীরে বলেন, তোকে বাড়িতে নিয়ে যাই, কয়দিন থাকলে তোর মনটাও একটু ভালো লাগবে। তার কণ্ঠে অনুরোধ, একজন বাবার অসহায় চেষ্টা। অহনা কোনো দিকে না তাকিয়েই বলে, আমি যেতে চাই না। কথাটা খুব সোজা, কিন্তু তার ভেতরে কতটা কষ্ট লুকানো সেটা বোঝা যায়। বাবা একটু থেমে যায়, তার চোখে কষ্টটা এবারে স্পষ্ট হয়ে ওঠে। আমার প্রতি এত রাগ তোর? কথাটা বলার সময় তার গলা হালকা কেঁপে ওঠে। অহনা এবার ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখে জমে থাকা অভিমান এবার আর লুকোনো থাকে না। রাগ বলছো কেন? তুমি তো আমার পুরো জীবনটাই এলোমেলো করে দিছো। কথাগুলো বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। এখন আর এসব নিয়ে কথা না বলাই ভালো। সে আবার মুখ ঘুরিয়ে নেয়, যেন আর এক মুহূর্ত এই কথোপকথন চালাতে চায় না। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। তার বাবা কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকেন। মেয়ের কথাগুলো যেন তার বুকের ভেতর কোথাও গভীরভাবে আঘাত করে, কিন্তু তিনি আর কিছু বলেন না। ধীরে ধীরে উঠে দাঁড়ান, একবার মেয়ের দিকে তাকান, তারপর নিঃশব্দে দরজার দিকে হাঁটতে থাকেন। দরজাটা খুলে বাইরে বেরিয়ে যান। অহনা দাঁড়িয়ে থাকে, কিন্তু পেছন ফিরে তাকায় না। নিচে ড্রয়িং রুমে ফিরে আসতেই আরিয়ানের মা এগিয়ে আসেন। কি ভাই, কিছু খেলেন না তো? চলুন একটু খেয়ে নিন। না না, ঠিক আছি। কিন্তু তবুও তাকে বসিয়ে দেওয়া হয়, প্লেট একটু খাবার তুলে দেওয়া হয়। তিনি চুপচাপ দু এক লোকমা খান, মুখে স্বাদ নেই, চোখে যেন অন্য কিছু ভাবনা। তারপর গ্লাসের পানি খেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ান। আচ্ছা,
আমি তাহলে উঠি। আর একটু বসেন। কিন্তু তিনি আর থাকেন না। দরজার দিকে হাঁটতে হাঁটতে একবার উপরে সিঁড়ির দিকে তাকান, যেখানে তার মেয়ে আছে, কিন্তু সে নিচে নামে না। তিনি নিঃশব্দে বেরিয়ে যান আর ঘরের ভেতরে থেকে যায় একটা চাপা কষ্ট, একটা অসমাপ্ত সম্পর্কের ভার। সারাটা দিন যেন এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে কেটে যায়। এই বাড়িটা যত বড় ততটাই ফাঁকা লাগে আজ অহনার কাছে। নিচে সবাই নিজেদের মতো ব্যস্ত, কখনো রান্নাঘরের শব্দ, কখনো কারো হাসির আওয়াজ, কিন্তু সেই সব কিছু থেকেই নিজেকে আলাদা করে রেখেছে অহনা। সে প্রায় সারাদিনই নিজের রুমে থাকে, কখনো বিছানায় চুপচাপ শুয়ে, কখনো জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে। তার ভেতরের এখনো ঘুরছে গত রাতের স্মৃতি, আজকে সকালের ঘটনাগুলো, বাবার সাথে সেই তিক্ত কথাগুলো। সব মিলিয়ে তার মনটা যেন ভারে ডুবে আছে। সে একবারও নিচে নামতে চায় না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, শুধু নিজের ভেতরেই গুটিয়ে থাকে। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে যায়, রাত নেমে আসে। অহনা এসে ব্যালকনিতে দাঁড়ায়, দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকে। গাড়ির আলো, মানুষের চলাফেরা, সবকিছু যেন খুব দূরের একটা পৃথিবী। তার চুলে হালকা বাতাস লাগছে, কিন্তু সেই বাতাসও তার মনটা হালকা করতে পারছে না। ঠিক তখনই নিচে গেট খোলার শব্দ হয়। অহনা অচেতন ভাবেই নিচে তাকায়। আরিয়ান ফিরেছে, তার মুখ ক্লান্ত, চোখের নিচে চাপা দাগ, শার্টটা কুঁচকে গেছে, মনে হচ্ছে সারাদিন একটুও বিশ্রাম পায়নি। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অহনাকে দেখে এক মুহূর্ত থামে। দুজনের চোখ এক সেকেন্ডের জন্য মিলিত হয়, কিন্তু সেই দৃষ্টিতে কোনো কথা নেই, শুধু ক্লান্তি আর না বলা অনেক কিছু। আরিয়ান কিছু বলে না, সে সোজা রুমে ঢুকে যায়। অহনা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে, কিন্তু সে নিজেও বুঝতে পারে না কেন। রুমের ভেতরে ঢুকে আরিয়ান সরাসরি ওয়াশরুমের দিকে চলে যায়। তার শরীর ভেঙে পড়ার মতো অবস্থা, মাথা ভারী, চোখ জ্বলছে, সারাদিন একটানা দৌড়াতে হয়েছে তাকে। হাসপাতালের করিডোর, ডাক্তার, রিপোর্ট সবকিছু মিলিয়ে তার মাথা এখনো ঘুরছে, কারণ তার আন্টি হঠাৎ করেই স্ট্রোক করেছেন। হঠাৎ খবর পেয়ে ছুটে যেতে হয়েছে, সারাদিন সেখানেই ছিল। এখনো ঠিক বুঝতে পারছে না পরিস্থিতি কেমন। সে শাওয়ার চালু করে দেয়, পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে। পানির সাথে যেন সারাদিনের ক্লান্তি আর চাপা দুশ্চিন্তা গড়িয়ে পড়ছে। আর বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অহনা ধীরে ধীরে রুমে ফিরে আসে। তার মনে একটা প্রশ্ন ঘুরছে, সে কি সত্যি এত ব্যস্ত ছিল? কিন্তু সে প্রশ্নটা মুখে আনে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। দুজন একই রুমে, কিন্তু দুজনের ভেতরে চলছে দুটো আলাদা যুদ্ধ। রুমের ভেতরে সেই চাপা নীরবতা সহ্য করতে না পেরে অহনা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। তার মনটা অদ্ভুতভাবে অস্থির লাগছে, কিছু একটা যেন ঠিকঠাক হচ্ছে না। সে সিঁড়ি বেয়ে নিচে নামে, নিচে গিয়ে দেখে কিচেনে আরিয়ানের মা আর ভাবি একসাথে নাস্তা বানাচ্ছে। হালকা গরম ভাপ উঠছে, কড়াইয়ের শব্দ, চায়ের ক্যাটলির টুংটাং, একটা ঘরোয়া উষ্ণ পরিবেশ। অহনা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে যায়। ভাবির পাশে গিয়ে একটু থেমে নরম গলায় বলে, ভাবি, এক কাপ কফি বানাবো? আরে তোমার বানাতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। না ভাবি, আমি পারবো। ভাবি কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হালকা হেসে সরে দাঁড়ায়। আচ্ছা বানাও, দেখি তোমার কফির স্বাদ কেমন। অহনা ধীরে ধীরে কফি বানাতে শুরু করে। হাতগুলো একটু কাঁপে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। গরম পানি, কফি, দুধ ধীরে ধীরে মিশিয়ে নেয় সবকিছু। কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে। কফিটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে রুমের দিকে হাঁটতে থাকে। তার পায়ের শব্দ ধীর, মনে একটা অদ্ভুত দ্বিধা। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে দেখে আরিয়ান গোসল করে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, চুল ভেজা, মুখে এখনো ক্লান্তির ছাপ। সে বিছানার পাশে বসে আছে, মাথা নিচু। অহনা কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে যায়, তার সামনে গিয়ে কাপটা এগিয়ে ধরে। নাও। আরিয়ান একটু চমকে তাকায়, তার চোখে স্পষ্ট অবাক ভাব। এই আচরণটা সে একদমই আশা করেনি। সে কাপটা হাতে নেয়, চোখ সরায় না অহনার দিক থেকে। হঠাৎ এত উদার হলেন কেন? তার কণ্ঠে অবাক হওয়া, সাথে একটু খুনসুটি। অহনা চোখ সরিয়ে নেয়, মুখে বিরক্তিকর ভাব আনার চেষ্টা করে। বেশি কথা না বলে নাও, না হলে ফেলে দিব। কথাটার আগে সুরে বললেও তার ভিতরে সে আগের মতো তীব্রতা নেই। আরিয়ান হালকা করে হাসে, কাপটা ঠোঁটে তোলে। তার চোখে এবার একটুখানি নরম আলো ফুটে ওঠে। হয়তো প্রথমবার এই সম্পর্কের মধ্যে একটু অন্যরকম কিছু ঢুকতে শুরু করেছে। আরিয়ান কফির কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে।
তার চোখে ক্লান্তি আছে, কিন্তু তার থেকেও বেশি আছে এক অদ্ভুত টান। অহনা তখনও দরজার পাশে দাঁড়িয়ে কি একটা অস্বস্তি আর অজানা অনুভূতিতে স্থির হয়ে আছে। হঠাৎ করে আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর কোনো কথা না বলে এগিয়ে এসে অহনার হাতটা ধরে ফেলে। অহনা চমকে ওঠে, কি করছো আরিয়ান? কিন্তু পরের মুহূর্তেই আরিয়ান হালকা টান দিয়ে তাকে নিজের খুব কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে অহনা আর নিজেকে সামলাতে পারে না। আরিয়ান বিছানায় বসে পড়ে। অহনাও সামলাতে না পেরে আস্তে করে আরিয়ানের কোলে বসে পড়ে। এক মুহূর্তে পুরো ঘরটা থমকে যায়, শুধু দুজনের শ্বাসের শব্দ ছাড়া আর কিছু নেই। অহনা অবাক চোখে তাকায়। কি করছো তুমি? আরিয়ান শান্ত গলায় কফির কাপটা পাশে টেবিলে রেখে দেয়, তারপর খুব আস্তে করে অহনাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তার কণ্ঠ নরম গভীর। এত রাগ ভালো না ম্যাডাম। রাগ করবো কেন? ছাড়ো তুমি। ছাড়বো না, আজ একটু থাকুন না, বুকটা ভীষণ ফাঁকা লাগে, কাউকে দরকার। এই কথাটা শুনে অহনা একটু চুপ হয়ে যায়। তার রাগটা যেন ধীরে ধীরে নরম হয়ে আসে, তবুও সে নিজেকে সামলাতে চায়। যাকে খুশি তাকে বুকে নাও, আমি পারবো না, সরো। কিন্তু আরিয়ানা আর সরে না, শুধু আরো একটু শক্ত করে তাকে জড়িয়ে ধরে রাখে। তার মাথাটা হালকা করে অহনার কাঁধে ঠেকিয়ে দেয়। আমি কাউকে চাই না, আপনাকেই চাই। এই কথাটা ঘরের বাতাসকেই ভারী করে তোলে। অহনা এবার কিছু বলতে পারে না। তার রাগ অভিমান সবকিছু একসাথে গুলিয়ে যায়। সে শুধু চুপচাপ বসে থাকে আর অনুভব করে এই মানুষটা তার ভেতরের ভাঙা জায়গাগুলো খুব ধীরে ধীরে বুঝতে শিখেছে। একদিকে আরিয়ানের ভাঙা ক্লান্ত মন, অন্যদিকে অহনার চাপা অভিমান। কিন্তু সেই অভিমানের মাঝেও আজ কোথাও যেন নরমতা ঢুকে পড়েছে। আরিয়ান সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। অহনা আর আগের মতো রাগ করছে না, চুপচাপ আছে, চোখেও সে আগের তীব্রতা নেই। এই নীরব সম্মতিটাকেই যেন আরিয়ান ভুলভাবে নয়, বরং সাহস হিসেবে নেয়। সে ধীরে ধীরে এগিয়ে আসে, অহনাকে খুব আস্তে করে বিছানার দিকে বসিয়ে দেয়। অহনা কিছু বুঝে ওঠার আগেই বলে ওঠে, আরিয়ান কি করছো তুমি? কিন্তু তার কণ্ঠে এবার আগের মতো করা রাগ নেই, বরং একটা দ্বিধা। আরিয়ান কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে ক্লান্তি আর অনুভূতির গভীরতা মিশে থাকে। সে খুব আস্তে করে বলে, আমি শুধু একটু শান্তি চাই। কথাটা বলি সে ধীরে ধীরে সামনে ঝুঁকে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অহনার ভেতরে একটা অস্বস্তি জেগে ওঠে। সে হালকা কেঁপে ওঠে, চোখটা বন্ধ করে নেয়। আরিয়ান তার ঠোঁট ছুঁয়ে দেয় অহনার ঠোঁটে। সে কেঁপে ওঠে। ঠিক তখনই দরজার বাইরে থেকে ভেসে আসে কণ্ঠ। আরিয়ান, নিচে আসো, মা ডাকছে তোমাকে। একই সাথে নিচ থেকে আরেকবার ডাকে। আরিয়ান, তোমাকে দরকার, তাড়াতাড়ি এসো। এই শব্দগুলো ঘরের ভেতরে সেই মুহূর্তটাকে একেবারে ভেঙে দেয়। অহনা হঠাৎ চোখ খুলে ফেলে, এক মুহূর্তে নিজেকে সামলে নেয়। তার মুখে আবার সে আগের অস্বস্তি আর দূরত্ব ফিরে আসে। সে দ্রুত উঠে দাঁড়ায়, আর কোনো কথা না বলে সোজা ব্যালকনির দিকে চলে যায়। বাইরের ঠান্ডা বাতাস তার মুখে লাগে। সে গভীর নিঃশ্বাস নেয়। তার বুকটা এখনো দ্রুত ধুকপুক করছে। মনে একটা অদ্ভুত ঘোলাটে অনুভূতি, ভালো লাগা, ভয় আর অনিশ্চয়তা সব একসাথে। আর ঘরের ভেতরে আরিয়ান চুপচাপ বসে থাকে, তার চোখে একটা নীরব আফসোস। যেন সে বুঝতে পারছে সে হয়তো একটা সীমা একটু তাড়াতাড়ি পেরিয়ে ফেলেছে। আরিয়ান ব্যালকনির দিক থেকে চোখ নামিয়ে ধীরে ধীরে নিচে নামে। তার মাথায় এখনো হাসপাতালের দৌড়ঝাঁপ, আন্টির অসুস্থতা আর অর্ধেক ক্লান্ত শরীরের ভার। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ঘরের পরিবেশ আবার সেই স্বাভাবিক আলোচনায় ভরে থাকে। মা কিচেন থেকে বের হয়ে দ্রুত এগিয়ে আসেন, চোখে দুশ্চিন্তা আর কৌতূহল দুটোই একসাথে। কি হয়েছিল সিয়ামের মায়ের? হঠাৎ করে এমন হলো কিভাবে? আরিয়ান এক মুহূর্ত থামে, একটা গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বলে, আন্টি স্ট্রোক করেছিল মা, এখন আপাতত ঠিক আছে। হঠাৎ এমন হলো কেন? কাল তো ভালোই ছিল শুনলাম। আরিয়ান চোখ নামিয়ে নেয়, তার কণ্ঠে ক্লান্তি আর বাস্তবতার ভার মিশে থাকে। জানি না মা, হয়তো সিয়ামের কথা ভাবছিল, তারপর অহনার বিয়ের সবকিছু সব মিলিয়ে হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিল। মা চুপ করে যান, মুখে একটা গভীর চিন্তার রেখা ফুটে ওঠে। তিনি আস্তে করে বলেন, অহনাকে জানালে না কিছু? থাক মা, ও এমনিতে এসব থেকে বের হতে পারছে না, ওকে এসব না জানানোই ভালো। যা ভালো মনে করো, তুমি বুঝে করো। তবে সিয়ামের মা তো ওর শাশুড়ি ছিল, একটু হলেও জানা দরকার। তো সিয়াম মারা যাওয়ার পর তো উনি ভেঙে পড়েছেন। আরিয়ান চুপ থাকে, তার চোখে এক মুহূর্তের জন্য ভারী চিন্তার ছায়া পড়ে। সে কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কারণ এই পুরো ঘটনাটা শুধু অসুস্থতার গল্প না, এটা এমন এক অতীতের ভার যেটা এখনো সবাই নিজের মতো করে বয়ে বেড়াচ্ছে। আর তার মাঝেই
অহনার নীরবতা আর ভাঙা বিশ্বাস যেন আরো জটিল হয়ে উঠছে। রাত গভীর হয়ে এসেছে। ধীরে ধীরে বাইরের আলোগুলো জ্বলে উঠেছে একে একে। ডাইনিং টেবিলে আবার সবাই একসাথে বসেছে। খাবারের প্লেট সাজানো। চুপচাপ পরিবেশের মাঝে মাঝে টুকটাক কথা ভেসে আসছে। বাবা খবরের কাগজটা সরিয়ে রেখে আরিয়ানের দিকে তাকান। তোমার ছুটি কয়দিন? কাল শেষ বাবা। আচ্ছা, ঠিক মতো কাজ করো, বেশি স্ট্রেস নিও না। আরিয়ান হালকা মাথা নাড়ে। তার চোখে সারাদিনের ক্লান্তি স্পষ্ট। টেবিলে সবাই খাচ্ছে। মা মাঝে মাঝে কারো প্লেটে খাবার দিচ্ছেন। ভাবি টুকটাক গল্প করছে। আর অহনা, সে চুপচাপ খাচ্ছে, চোখ নিচে, মুখে কোনো অভিব্যক্তি নেই। কিন্তু সে অন্তত খাওয়ার টেবিল থেকে উঠে যায়নি। সবাই মতোই থেকে গেছে, যেন একটু স্বাভাবিক থাকার চেষ্টা। খাওয়া শেষ হলে একে একে সবাই উঠে যায়। ডাইনিং রুম ফাঁকা হয়ে আসে। ধীরে ধীরে সবাই নিজ নিজ রুমে ফিরে যায়। রাত গভীর হতে থাকে। রুমে এসে আরিয়ান বিছানার একপাশে বসে থাকে। ক্লান্ত শরীরটা যেন আর ধরে রাখা যাচ্ছে না। সে চোখ বন্ধ করে একটু সময় নেয়। ঠিক তখনই দরজার শব্দ হয়। অহনা ভিতরে ঢুকে চুপচাপ দরজাটা পেছন থেকে বন্ধ করে দেয়। ঘরের ভেতর হালকা আলো। দুজনই একে অপরের দিকে তাকায়। এক মুহূর্ত নীরবতা। আরিয়ান ধীরে ধীরে চোখ তোলে। ঠিক তখনই হঠাৎ করে সে উঠে এসে অহনাকে কোলে তুলে নেয়। অহনা একেবারে চমকে যায়। কি করছো আরিয়ান? তার কণ্ঠে অবাক হওয়া, সাথে হালকা অস্থিরতা। আরিয়ান কিছু বলে না, শুধু তাকে খুব আস্তে করে ধরে রাখে। ঘরের বাতাসটা আবার ভারী হয়ে ওঠে, কিন্তু সেই ভারের মাঝেও একটা অজানা টান লুকানো। রুমের ভেতরটা তখন একদম শান্ত। বাইরের হালকা বাতাস জানালার পর্দা নেড়ে দিচ্ছে। আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, যাদের চোখে অনেক না বলা কথা জমে আছে। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে অহনাকে কোল থেকে নামায়। এইবার তার কোনো জোর নেই, বরং একরকম ভাঙা অনুভূতি। সে আস্তে করে অহনাকে বিছানায় বসিয়ে দেয়। অহনা কিছুটা অবাক হয়ে তাকায়। কি করছো আরিয়ান? আরিয়ান কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে ক্লান্তি, ভালোবাসা আর একরকম অস্থিরতা একসাথে। সে খুব আস্তে করে বলে, আপনাকে লাগবে এখন? লাগবে মানে? আরিয়ান এবার একটু এগিয়ে আসে। তার কণ্ঠ এবার আরো নরম। লাগবে মানে পাশে লাগবে। মনটা খুব খালি লাগে, আপনার কাছাকাছি না থাকলে শান্তি পাই না। এ কথাটি শুনে অহনার রাগ আর লজ্জা একসাথে মিশে যায়। সে চোখ নামিয়ে নেয়। কি বলছো এসব? আরিয়ান হালকা নিঃশ্বাস ফেলে। তার কণ্ঠে এবার একটু ভাঙা সুর। আমি জানি সব এত সহজ না, কিন্তু আপনি সব কিছু এত দূরে দূরে রাখেন কেন? আপনি কঠিন করতে চান বলেই সব কঠিন লাগে। অহনা আর কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। ঘরটা আবার নীরব হয়ে যায়, কিন্তু সেই নীরবতার ভেতরে আছে একটা অদ্ভুত টান, যেটা দুজনকেই ধীরে ধীরে টেনে আনছে কাছে। আরিয়ান তার দিকে তাকিয়ে থাকে, আর অহনা চোখ নামিয়ে রাখে, যেন এই নীরবতাই এখন তাদের সবচেয়ে বড় ভাষা। ঘরের ভেতরের বাতাসটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। শুধু দুজন মানুষের শ্বাসের শব্দই যেন শোনা যাচ্ছে। অহনা বিছানায় বসে আছে, চোখে দ্বিধা, বুকের ভেতর অদ্ভুত কাঁপন। আরিয়ান ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। তার চোখে আজ আর কোনো জেদ নেই, শুধু একরাশ আকুলতা আর সত্যিকারের চাওয়ার অনুভূতি। সে খুব আস্তে করে নিজের দুই হাত তুলে অহনার মুখের দুপাশে রাখে। তার স্পর্শটা নরম, যত্নে ভরা। আরিয়ান নিচু গলায় বলে, প্লিজ অহনা, অনুমতি দিন। আমি আপনাকে আদর করতে চাই। তার কণ্ঠ কেঁপে ওঠে, চোখে স্পষ্ট সেই আকুলতা, যেন সত্যি সে তাকে পেতে চায়, শুধু নিজের করে না, মন থেকে। অহনা কিছু বলতে চায়, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। সে তাকিয়ে থাকে আরিয়ানের চোখে। সেই চোখে আজ কোনো জোর নেই, শুধু অনুরোধ আর গভীর অনুভূতি। এই দৃষ্টিটাই তাকে থামিয়ে দেয়। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, ঠিক আছে, যা খুশি করো। কথাটা বলার সময় তার গলা কাঁপছিল। লজ্জা, দ্বিধা আর এক অদ্ভুত সমর্পণ একসাথে মিশেছিল। আরিয়ান এক মুহূর্ত থেমে যায়, যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর হালকা করে তাকে নিজের কাছে টেনে নেয়, বুকের ভেতর জড়িয়ে ধরে। অহনা চোখ বন্ধ করে ফেলে, নিজেকে আর আটকায় না। ঘরের ভেতর সেই নীরবতার মাঝেই জন্ম নেয় এক নতুন অনুভূতি। আরিয়ান তার কপালে খুব আস্তে একটা চুমু দিল, তারপর গালে। সবকিছু ধীরে যত্ন নিয়ে, কোনো তাড়াহুড়ো নেই। অহনা কিছু বলে না, শুধু সেই স্পর্শগুলো অনুভব করে।
ধীরে ধীরে তার ভেতরের দেয়ালগুলো নরম হয়ে আসে। আরিয়ান এবার নিজের ঠোঁটের সাথে অহনার ঠোঁট চেপে ধরে কিস করতে লাগলো। তারপর আস্তে করে শাড়িটা টান দিয়ে খুলে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা নিজেকে সামলাতে না পেরে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান সুযোগ পেয়ে উন্মাদ হয়ে ওঠে। অহনার সারা শরীরে আদরে আদরে গড়িয়ে দিতে লাগলো। রাতটা এগিয়ে যায়। দুজন মানুষের দূরত্ব একটু একটু করে কমে আসে। যে সম্পর্কটা এতদিন শুধু জেদ আর অভিমানে আটকে ছিল, সেই সম্পর্কেই আজ প্রথমবার নরম একটা অনুভূতির ছোঁয়া লাগে। এই রাত শুধু একটা রাত না, একটা নতুন শুরুর ইঙ্গিত। সকালের আলো ধীরে ধীরে ঘরটাকে ভরিয়ে তুলছে। পর্দার ফাঁক দিয়ে আসা নরম রোদ এসে পড়েছে বিছানার উপর। রাতের সেই নীরবতা সবকিছু যেন এখন এক অন্যরকম শান্তিতে বদলে গেছে। অহনা এখনো ঘুমিয়ে আছে, চোখ বন্ধ, মুখটা শান্ত, যেন অনেকদিন পর একটু স্বস্তির ঘুম পেয়েছে। আরিয়ান তার পাশে বসে আছে চুপচাপ, তার চোখে আজ অন্যরকম এক নরমতা। সে ধীরে ধীরে ঝুঁকে আসে, অহনার কপালে খুব আস্তে একটা চুমু দিল, তারপর হালকা হাসি দিয়ে বলে, ওঠেন ম্যাডাম, আর কত ঘুমাবেন? অহনা হঠাৎ করে চোখ খুলে ফেলে, একটু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারে না। তারপর গত রাতেই সবকিছু একসাথে মনে পড়ে যায়। তার বুকের ভিতর ধক করে ওঠে, মুখটা এক মুহূর্তে লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি উঠে বসে, আর এক মুহূর্তও দেরি না করে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। আরিয়ান বসে বসে সেটা দেখে, তার ঠোঁটে হালকা হাসি। সে একটু জোরে বলে, আরে লজ্জা পাওয়ার কি হলো? আমি তো আপনার স্বামী। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে অহনা থেমে যায়, পেছন ফিরে তাকায়। তার চোখে আবার সেই পুরনো জেদটা ফিরে আসে। তোমাকে মানি না, বুঝেছো বেয়াদব? কথাটা বলে সে দরজাটা বন্ধ করে দেয়। আরিয়ান হালকা হেসে ফেলে, মাথা নাড়িয়ে বলে, মানেন না? তবু একদিন মানতেই হবে। ঘরের ভেতর আবার হালকা একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। রাতের সেই ঘনিষ্ঠতা আর সকালের এই খুনছুটি, সব মিলিয়ে সম্পর্কটা ধীরে ধীরে অন্য এক রঙে রাঙাতে শুরু করেছে। সকালের হালকা আলোটা তখন ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। বাতাসে একটা সতেজতা, কিন্তু সেই সাথে লুকিয়ে আছে অদ্ভুত এক টান। ওয়াশরুমের দরজাটা ধীরে ধীরে খুলে যায়। অহনা বের হয়ে আসে, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে, গায়ে একটা কালো শাড়ি, খুব সাধারণ, কিন্তু তার উপর এমন ভাবে মানিয়ে গেছে যেন চোখ সরানোই কঠিন। মুখে কোনো শ্বাস নেই, তবুও তার সৌন্দর্যটা আজ আরো গভীর, আরো পরিণত। আরিয়ান একদম স্থির হয়ে তাকিয়ে থাকে, তার চোখে বিস্ময়, মুগ্ধতা আর একরাশ ভালো লাগা। সে অজান্তে একটু এগিয়ে আসে, ধীরে, খুব ধীরে। অহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আঁচলটা ঠিক করছিল। হঠাৎ পেছন থেকে আরিয়ানের উপস্থিতি টের পায়, কিন্তু কিছু বলার আগেই আরিয়ান তাকে খুব আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরে। অহনার শরীর হালকা কেঁপে ওঠে। আরিয়ান তার কাঁধে মুখ রাখে, নরম গলায় বলে, আমার জানটাকে তো আজ অপরূপা লাগছে। তার কণ্ঠে ছিল একদম খাঁটি মুগ্ধতা। অহনা মুখটা শক্ত করে ফেলে, নিজেকে সামলে নিয়ে বলে, নাটক কম করো। কথাটা রাগী সুরে বললেও তার গলায় আগের মতো সেই তীব্রতা নেই। আরিয়ান হালকা হেসে বলে, সত্যি বলছি, আগের মতোই লাগছে আপনাকে। এই কথাটা শুনেই যেন সব বদলে যায়। অহনার মুখটা শক্ত হয়ে যায়, চোখে আবার সেই পুরনো ব্যথা ফিরে আসে। সে ধীরে ধীরে তার হাত সরিয়ে দেয়। আগের মতো কিছুই না, আগে আমি বিধবা ছিলাম না। ঘরে বাতাসটা হঠাৎ ভারী হয়ে ওঠে। আরিয়ান একটু থেমে যায়, তার চোখে কষ্ট ফুটে ওঠে। সে নরম গলায় বলে, আপনি এখনো বিধবা না, আপনি আমার স্ত্রী। এই কথাটা যেন অহনার ভেতরের আগুনটা আরো বাড়িয়ে দেয়। সে ঘুরে দাঁড়িয়ে তাকায়। লজ্জা করে না এসব বলতে? যে নিজের বন্ধুর জন্য আমাকে ছেড়ে দিয়েছিল, সে কিভাবে আমার স্বামী হয়? তার কণ্ঠে এবার তীব্র অভিমান। আরিয়ান চুপ করে যায় এক মুহূর্ত, তারপর ধীরে বলে, জান, বিশ্বাস করো, সিয়াম তোমাকে অনেক ভালোবাসতো। তাই তাই নিজের ভালোবাসাকে বন্ধুর করে দিলে, নিজের বন্ধুর সাথে আমার বিয়ে দিলে। লজ্জা করে না এখন নিজেকে আমার স্বামী বলতে? ঘরটা নিঃশব্দ হয়ে যায়। দুজন মানুষ, দুজনের মাঝখানে একটা অতীত যেটা এখনো মুছে যায়নি, আর সেই অতীতই তাদের বর্তমানটাকে বারবার ভেঙে দিচ্ছে। ঘরের ভেতরে পরিবেশটা এক মুহূর্তে যেন জমে যায়। দুজন মানুষ, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অতীত যেটা কেউই ভুলতে পারছে না। অহনার চোখ লাল হয়ে গেছে, তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন একসাথে বের হয়ে আসতে চাইছে। আরিয়ান কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে অপরাধবোধ, নিজেকে সামলানোর চেষ্টা। তারপর ধীরে ভাঙা কণ্ঠে বলে, আমি কি করতাম বলো? তোমার বাবাকে বারবার বলার পরেও তিনি আমার সাথে বিয়ে দিতে রাজি হয়নি,
কারণ আমরা তোমাদের মতো ধনী না। আর আমার পরে যদি কেউ তোমাকে ভালো রাখতে পারতো সে ছিল সিয়াম, আমার নিজের বন্ধু। আমি জানতাম সে তোমাকে কষ্ট দিবে না, তাই তো আমি নিজেই তোমাকে ওর সাথে বিয়ে দিয়েছিলাম। কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠছিল। অহনা যেন বিশ্বাসই করতে পারে না। তার চোখের রাগ আগুনের মতো জ্বলে ওঠে। তোমার এই মহান হওয়ার নাটকের জন্যই আমি আজ বিধবা। কথাটা যেন সরাসরি গিয়ে আঘাত করে আরিয়ানের বুকে। সে এক পা পিছিয়ে যায়, মুখে কষ্ট স্পষ্ট। আরিয়ান তাড়াতাড়ি বলে, জান, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে কারো হাত ছিল না। না, সব দোষ তোমার। তোমার জন্যই আমার জীবনে এত কষ্ট। তুমি না থাকলে হয়তো সবকিছু অন্যরকম হতো। তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে আসে। আরিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে ভাঙা স্বপ্ন, অপরাধ বোধ। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। আর দূরে দাঁড়িয়ে থাকা অহনা নিজের কষ্ট আর অভিমানের দেয়ালটা আরো উঁচু করে তোলে। দুজনের মাঝে দূরত্বটা আবার বেড়ে যায়। সেদিন আর কোনো কথা হয়নি। একই ঘরে থেকেও দুজন মানুষ যেন আলাদা দুই দুনিয়ার ছিল। আরিয়ান কয়েকবার কিছু বলতে গিয়েছিল, কিন্তু প্রতিবারই অহনার চুপচাপ মুখ দেখে থেমে গেছে। অহনা একবারও তার দিকে ফিরে তাকায়নি, একটা কথাও বলেনি। রাতটা কেটে গেছে নিঃশব্দে, না কোনো ঝগড়া, না কোনো বোঝাপড়া, শুধু দূরত্ব। পরের দিন সকালটা অন্যদিনের মতোই শুরু হয়, কিন্তু ভেতরের অস্বস্তিটা আগের থেকেও বেশি। আরিয়ান সকালে উঠে পড়ে। অফিসে যেতে হবে আজ, ছুটি শেষ। সে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে, মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছে। অহনাকে খুঁজছে, কিন্তু রুম ফাঁকা। অহনা অনেক আগেই নিচে নেমে গেছে, ইচ্ছে করে আর উপরে আসেনি। আরিয়ান একবার ডাকে, অহনা, কোনো সাড়া নেই। সে আবার একটু জোরে ডাকে, অহনা উপরে আসো, দরকার আছে। তার কণ্ঠে অস্থিরতা, কিন্তু নিচে অহনা রান্নাঘরে দাঁড়িয়ে ভাবির সাথে কাজ করছে, সবজি কাটছে, মাঝে মাঝে চুলার দিকে তাকাচ্ছে। তার মুখে কোনো ভাব নেই, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে সে সবই শুনছে। আরিয়ানের ডাকো। ভাবি হালকা হেসে বলে, অহনা, শুনে আসো না কি বলছে। ভাবি, যার দরকার সে এসে বলুক। কি ব্যাপার, ঝগড়া করছো নাকি? ওর সাথে আবার কিসের ঝগড়া? কথাটা বললেও তার চোখে একটা চাপা কষ্ট লুকিয়ে থাকে, যেটা কেউ বুঝতে পারে না। উপরে দাঁড়িয়ে থাকা আরিয়ান আবারও অপেক্ষা করে, কিন্তু এবার আর কোনো সাড়া আসে না। তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায়। ধীরে ধীরে সে বুঝে নেয় এই দূরত্বটা এত সহজে কমবে না। উপরে দাঁড়িয়ে থাকতে থাকতে আরিয়ানের ধৈর্য একেবারে শেষ হয়ে যায়। বারবার ডাকছে, তবুও কোনো সাড়া নেই। তার ভেতরের রাগটা এবার ধীরে ধীরে মাথা তুলতে থাকে। হঠাৎ করেই সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই তার কণ্ঠটা একটু চড়া হয়ে যায়। কথা কানে যায় না? কখন থেকে ডাকছি। রান্নাঘরের ভেতর এক মুহূর্তে নীরবতা নেমে আসে। অহনা ধীরে ধীরে মাথা তোলে, তার চোখে সেই চেনা জেদ। অবশ্যই কানে যায়, কিন্তু শোনার প্রয়োজন মনে করছি না। কথাটা একদম ঠান্ডা গলায় বলে সে। আরিয়ানের চোখে আগুন জ্বলে ওঠে। কেন? ইচ্ছে। আরে এই এক কথাতেই যেন পুরো পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ভাবি দ্রুত এগিয়ে আসে, তিতি সামলানোর চেষ্টা করে। আরে আরে, তোমরা ঝগড়া করছো কেন? সকালে সকালেই তো শুরু করলে নাকি? হ্যাঁ, কিন্তু আরিয়ান আর কিছু শুনছে না। তার মাথায় তখন শুধু রাগ আর একরাশ অভিমান। হঠাৎ করেই সে এগিয়ে গিয়ে অহনার হাত ধরে ফেলে। অহনা কিছু বুঝে ওঠার আগে আরিয়ান তাকে একটানে কোলে তুলে নেয়। সবাই একদম অবাক হয়ে যায়। অহনা ছটফট করতে থাকে, আরে কি করছো? অসভ্য, সবাই দেখছে। তার মুখ লজ্জা আর রাগে লাল হয়ে যায়। আরিয়ান একটুও পাত্তা দেয় না, সোজা সিঁড়ির দিকে হাঁটতে থাকে। দেখুক, আমার বউই তো। তার কণ্ঠে একরাশ জেদ আর কোথাও একটা নিজের করে রাখার অনুভূতি। পেছনে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাবি হালকা হাসে, মায়ের দিকে তাকিয়ে ফিসফিস করে। মনে হয় ঠিকই হচ্ছে সব। আর উপরে অহনা এখনো ছটফট করছে, কিন্তু তার বুকের ভিতরটা কেমন যেন অদ্ভুতভাবে ধুকপুক করছে। রুমে ঢুকেই আরিয়ান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দেয়, তারপর ক্লিক করে লক লাগিয়ে দেয়। ঘরের ভেতরটা এক মুহূর্তে নিঃশব্দ হয়ে যায়। অহনার সাথে সাথেই ঘুরে দাঁড়ায়, তার চোখে রাগ, মুখে তীব্র বিরক্তি। কি চাই বলো, আমার কাজ আছে। তার কণ্ঠে স্পষ্ট দূরত্ব। আরিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তার চোখে এবার রাগ নেই, বরং একরাশ ক্লান্তি আর ভেতরের চাপা ভালোবাসা। সে ধীরে ধীরে বলে, জান,
তোমাকে ছাড়া কিছুই চাই না। কথাটা খুব আস্তে কিন্তু গভীর। অহনা হালকা তাচ্ছিল্য করে হেসে ফেলে। তুমি যদি আমাকে চাইতে তাহলে আরো 2 বছর আগেই তোমার বউ হতাম, কারো বিধবা হয়ে থাকতে হতো না। এই কথাটা যেন আবারও বাতাসটাকে ভারী করে দেয়। আরিয়ান চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর একটু কষ্ট মিশ্রিত কণ্ঠে বলে। এক কথা কতবার বলবে? অহনা এক পা এগিয়ে আসে, চোখে জমে থাকা কষ্টটা এবার স্পষ্ট। আমার সাথে কথা বলতে আসলেই বলবো, আমার সাথে কথা বলতে এসো না, তাহলে কিন্তু আমি চলে যাব। তার কণ্ঠে এবার শুধু রাগ না, একটা হুমকি, যেন সে সত্যিই ক্লান্ত হয়ে গেছে। এই কথাটা শুনে আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎ করে সে এগিয়ে এসে অহনার হাত ধরে টেনে নেয়, অহনাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। কিন্তু এবার সেই জড়িয়ে ধরা জোর করে না, বরং আটকে রাখার একরাশ আকুলতা। তার কণ্ঠ নিচু ভারী। আমার থেকে পালাতে পারবে না জান, আমার সাথেই থাকতে হবে। অহনা থেমে যায়, তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। দুজনেই চুপ হয়ে যায়। এই নীরবতার মাঝেই বোঝা যায় তাদের সম্পর্কটা শুধু ঝগড়া না, এর ভেতরে আছে অদ্ভুত এক টান, যেটা কেউ অস্বীকার করলেও ভাঙতে পারছে না। রুমের ভেতরে সেই কথাগুলো আর এগোয় না, দুজনেই থেমে যায় নিজেদের জায়গায়। আরিয়ান আর কিছু বলে না, একবার তাকায় অহনার দিকে, তার চোখে ক্লান্তি, অভিমান আর একরাশ অসহায়ত্ব। তারপর ধীরে ধীরে সরে যায়, দরজাটা খুলে বাইরে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার পায়ের শব্দটা যেন ভারী হয়ে ওঠে। নিচে যেতেই মা ডাক দেয়। আরিয়ান, খেয়ে যা বাবা। লাগবে না মা, দেরি হয়ে যাচ্ছে। এক লোকমা খেয়ে যা। কিন্তু সে আর ফিরে তাকায় না, দ্রুত দরজা খুলে বাইরে চলে যায়, খালি পেটে, ভেতরে জমে থাকা সবকিছু নিয়েই। এদিকে অহনা রুমের ভেতরেই বসে থাকে, দরজাটা বন্ধ। তার চোখে কোনো জল নেই, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেই নিজের সাথে লড়ছে। মা একবার এসে ডেকে গেছে। মা খেতে আয়। খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর ভাবি চুপচাপ দরজা ঠেলে ঢুকে পড়ে, হাতে একটা প্লেট, কিছু না বলে সামনে রেখে দেয়। না খেলে শরীর খারাপ করবে, এইটুকু খেয়ে নিও। অহনা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে প্লেটটার দিকে। ভাবি একটু দাঁড়িয়ে থেকে বের হয়ে যায়। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। সারাদিন এভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কথা বলে না, কিন্তু দুজনের মনেই একে অপরের কথাই ঘুরে বেড়ায়। বিকেলের দিকে ভাবি আবার আসে, এবার মুখে হালকা হাসি। চলো ছাদে যাই, একটু হাওয়া খেলে ভালো লাগবে। অহনা প্রথমে না করতে চায়, কিন্তু পরে চুপচাপ উঠে পড়ে। দুজনে একসাথে ছাদে যায়। ছাদে হালকা বাতাস, দূরে আকাশটা কমলা রঙে রাঙা। ভাবি ধীরে ধীরে গল্প শুরু করে, ছোট ছোট কথা, হাসি। অহনা প্রথমে চুপ থাকে, তারপর আস্তে আস্তে দু একটা উত্তর দেয়। ধীরে ধীরে সেই নীরব মুখটা একটু স্বাভাবিকতা ফিরে আসে, হয়তো খুব বেশি না, তবুও একটু একটু করে সে আবার মানুষের মাঝে ফিরতে চেষ্টা করছে। সন্ধ্যার আলোয় ধীরে ধীরে ঘর ভরতে শুরু করেছে। বাইরে আকাশে অন্ধকার নামছে, আর সেই সাথে দিনের ক্লান্তিটাও যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। দরজার বাইরে গাড়ির শব্দ হয়। আরিয়ান ফিরে এসেছে, তার মুখে ক্লান্তি স্পষ্ট, চোখের নিচে হালকা কালি, শার্টটা একটু কুঁচকে গেছে। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে। প্রথমেই তার চোখ খোঁজে অহনাকে। রুমে ঢুকে দেখে ফাঁকা, কেউ নেই। তার বুকটা কেমন হঠাৎ যেন ধক করে ওঠে। সে দ্রুত নিচে নামে। ড্রয়িং রুম, কিচেন কোথাও নেই। তার মাথায় হঠাৎ একটা ভয় ঢুকে যায়, আবার চলে গেল নাকি। তার পা যেন নিজে থেকেই দ্রুত চলতে শুরু করে। সে তাড়াতাড়ি মাকে ডাক দেয়। মা, অহনা কোথায়? তার কণ্ঠে অস্থিরতা স্পষ্ট। মা কিচেন থেকে বের হয়ে আসে, হালকা অবাক হয়ে তাকায়। ছাদে গেছে তোর ভাবির সাথে। এই কথাটা শুনে আরিয়ান একটু থেমে যায়। তার বুকের ভেতরের চাপটা ধীরে ধীরে কমে আসে। সে আর কিছু বলে না, চুপচাপ সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। রুমে ঢুকে দরজাটা চাপিয়ে দেয়। তার শরীরটা যেন আর চলছে না। সে ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, মুখে পানি দেয়, কিন্তু ক্লান্তিটা কাটে না। আজ সারাদিন কিছু খায়নি, পেট খালি, মাথা ভারী, সবকিছু মিলিয়ে শরীরটা ভেঙে পড়ার মতো। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে, একটু চোখ বন্ধ করে। অহনা। মনে মনে নামটা আসে, তারপর আর কিছু ভাবার শক্তি থাকে না। ক্লান্ত শরীরটা ধীরে ধীরে ঘুমের কাছে হার মানে। নিঃশব্দে আর বাইরে ছাদে অহনা এখনো জানে না, কেউ একজন সারাদিন না খেয়ে শুধু তাকে ভেবেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ছাদ থেকে নামতে নামতে অহনার মনটা অদ্ভুতভাবে হালকা লাগছিল। ভাবির সাথে টুকটাক গল্প, একটু হাসি। অনেকদিন পর যেন নিজের ভেতরে ভারটা একটু কমেছিল। সে ধীরে ধীরে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকেই থেমে যায়। আরিয়ান বিছানায় শুয়ে আছে, গভীর ঘুমে। এই সময় তাকে ঘুমোতে দেখে অহনা একটু অবাক হয়ে যায়।
কারণ এই সময় তো সে সাধারণত জেগে থাকে। অহনা কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, কেমন যেন অসহায় লাগছে তাকে। অজান্তেই অহনার পা এগিয়ে যায়। সে ধীরে ধীরে বিছানার পাশে বসে, একটু দ্বিধা নিয়ে হাত বাড়িয়ে দেয়, তার কপালে হাত রাখে, আর সাথে সাথেই চমকে ওঠে। গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে। হায় আল্লাহ! সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, দৌড়ে ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে আসে, একটা কাপড় ভিজিয়ে নিয়ে আসে, আবার এসে বসে। তার হাত কাঁপছে কিন্তু সে থামে না। ধীরে ধীরে আরিয়ানের কপালে জলপট্টি দিতে থাকে, বারবার কাপড় ভিজিয়ে এনে চেপে ধরে। তার চোখে এখন আর রাগ নেই, শুধু দুশ্চিন্তা। সে খুব আস্তে করে ডাকে, আরিয়ান শুনছো? কেমন লাগছে এখন? তার কণ্ঠে অজান্তেই কোমলতা চলে আসে। আরিয়ান হালকা নড়ে ওঠে, চোখ পুরোপুরি খোলে না, ক্লান্ত শরীর, জ্বরের ঘোর। সে হাত বাড়িয়ে দেয়, অহনাকে কাছে পেয়ে হঠাৎ করেই তার কোমর জড়িয়ে ধরে। অহনা চমকে উঠে। আরিয়ান চোখ বন্ধ রেখে ভাঙা কণ্ঠে বলে, তুমি থাকলে সবসময় ভালো লাগে জান। কথাগুলো এতটাই অসহায় আর সত্যি শোনায়, অহনা স্থির হয়ে যায়। তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তার হাতটা এখন আরিয়ানের কপালে জলপট্টি দিচ্ছে, আর ধীরে ধীরে তার নিজের মনটাও যেন নরম হয়ে যাচ্ছে। রাতটা ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছে। ঘরের ভেতরটা নীরব, শুধু ফ্যানের হালকা শব্দ আর মাঝে মাঝে আরিয়ানের ভারী শ্বাস। অহনা এখনো বিছানার পাশে বসে আছে, তার হাতে ভেজা কাপড়। সে একের পর এক কপালে জলপট্টি দিচ্ছে, মুখে কোনো কথা নেই কিন্তু চোখে চিন্তা স্পষ্ট। হঠাৎ দরজার বাইরে পায়ে শব্দ শোনা যায়, আর পর মুহূর্তেই দরজা খুলে ভেতরে ঢোকেন মা। আরিয়ান, রাতের খাবার। কথাটা শেষ না হতেই তিনি থেমে যান। বিছানায় চোখ পড়তেই তার মুখের রং পাল্টে যায়। আরিয়ান অচেতন ঘুমে গা ঘেমে ভিজে আছে, শ্বাস ভারী। মা সাথে সাথে ছুটে আসেন। কি হয়েছে? মা, আরিয়ানের জ্বর এসেছে। মা একবার তার কপালে হাত রাখেন, মুহূর্তে বুঝে যান অবস্থা ভালো না। হায় আল্লাহ, এত জ্বর নিয়ে পড়ে আসো, আর কেউ দেখে না? ওকে কিছু খাওয়াতে হবে, আর সাথে ঔষধ। খালি পেটে জ্বর কমবে না। কথা শেষ করেই তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরই ফিরে আসেন হাতে হালকা খাবার আর ওষুধ নিয়ে। মা বিছানার পাশে বসে আরিয়ানকে ডাকেন। আরিয়ান বাবা, ওঠো, একটু খেয়ে নাও। আরিয়ান ধীরে ধীরে চোখ খোলে, চোখে ক্লান্তির ছাপ। সে কিছু বুঝতে পারে না ঠিক মতো। মা ধীরে ধীরে তাকে তুলে বসান, একটু করে খাবার মুখে দেন। একটু খেয়ে নে, শরীরটা শক্ত না হলে জ্বর কমবে না। আরিয়ান বাধ্য শিশুর মতো কয়েক লোকমা খায়। খেতে কষ্ট হচ্ছে তবুও খাচ্ছে। অহনা পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে, তার চোখে অজানা এক অস্থিরতা। খাওয়া শেষ হলে মা আবার পানি দেন, তারপর ঔষধ হাতে তুলে দেন। এই নে, ঔষধটা খেয়ে ফেল। আরিয়ান ধীরে ধীরে ওষুধটা খেয়ে নেয়। সব শেষ হলে মা কপালে হাত বুলিয়ে বলেন, এখন একটু ঘুমা। আরিয়ান আবার ধীরে ধীরে শুয়ে পড়ে, চোখ বন্ধ, কিন্তু এবার আগের মতো অস্থির না। মা উঠে দাঁড়িয়ে অহনার দিকে তাকান, তারপর অহনাকে নিচে খেতে যেতে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ ঘর থেকে বের হয়ে যান। ঘরে এখন আবার নীরবতা, শুধু বিছানায় শুয়ে থাকা একজন অসুস্থ মানুষ আর তার পাশে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত দ্বিধায় ভরা মেয়ে। রাত তখন গভীর, ঘরে সব আলো নিভে গেছে ধীরে ধীরে, শুধু একটা ঘর জেগে আছে, আর ভেতরে জমে থাকা অনুভূতিগুলো। অহনা নিচে নেমে যায় চুপচাপ, রান্নাঘর থেকে একটু হালকা কিছু খেয়ে নেয়, কিন্তু খাওয়ার মাঝে মনটা কোথাও নেই। তার চোখ বারবার উপরে চলে যায়, যেখানে শুয়ে আছে অসুস্থ আরিয়ান। উঠে সে আবার উপরে চলে আসে, ঘরে ঢুকে দেখে আরিয়ান ঘুমিয়ে গেছে, শুধু নীরবতা। সে ধীরে ধীরে ব্যালকনির দিকে রেলিং ধরে দাঁড়ায়। বাইরে হালকা ঠান্ডা বাতাস, আকাশে নীরব তারারা, কিন্তু তার চোখে তারার মতো কিছু নেই, শুধু পানি জমে আছে। সে চুপচাপ কাঁদছে, হাত দিয়ে চোখ মুছছে বারবার, কিন্তু কান্না থামছে না। মনে মনে নিজেকেই দোষ দিচ্ছে সে। আমি কি বেশি বলে ফেললাম? ও কি সত্যি আমার জন্যই অসুস্থ হয়েছে? মনে মনে নিজেই নিজেকে দোষ দিচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা অপরিচিত স্পর্শ, দুই হাত এসে তাকে জড়িয়ে ধরে, আর কোমল কণ্ঠে কেউ বলে ওঠে, জান, এত রাতে জেগে আছো কেন? অহনা চমকে ওঠে, কিন্তু সাথে সাথেই থেমে যায়, কারণ সেই স্পর্শটা আর সেই গন্ধটা। জ্বরের মানুষ আর আগের মতো নেই, শরীরের উত্তাপ কমে এসেছে। সে বুঝতে পারে জ্বর কিছুটা কমেছে, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরিয়ান তাকে ধীরে ধীরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তার চোখ পড়ে যায় অহনার চোখে, লাল হয়ে আছে, ভেজা। সে থমকে যায়। কান্না করো কেন জান? আমি কি কষ্ট দিছি তোমাকে? তুমি এমন কেন? আমার উপর
রেগে শরীর খারাপ বানিয়েছো কেন? কথাটা বলতেই তার গলা কেঁপে ওঠে। আরিয়ান এক মুহূর্ত চুপ, তারপর হালকা হেসে ফেলে, একটা শান্ত সহজ হাসি। ধুর বোকা, কাজের চাপ ছিল তাই এমন হয়েছে। কথাটা বলেই সে আবার আস্তে করে অহনাকে জড়িয়ে ধরে। আর এবার সেই জড়িয়ে ধরা আগের মতো জেদি না, এটা নরম, শান্ত আর ভরসার। ব্যালকনির হাওয়ায় দুজন আবার চুপ হয়ে যায়, কিন্তু এবার সেই চুপ থাকা আর দূরত্ব না, এটা একটু একটু করে কাছে আসার শুরু। ব্যালকনির হালকা ঠান্ডা বাতাসে দুজন দাঁড়িয়ে আছে। রাতটা যেন আরো নরম হয়ে এসেছে, চারপাশে নিঃশব্দতা, কিন্তু তাদের ভেতরে জমে থাকা অনুভূতিগুলো একেবারে উথাল পাথাল। অহনা আর এক মুহূর্ত চুপ থাকতে পারে না। সব অভিমান, সব কষ্ট, সব দ্বিধা যেন হঠাৎ ভেঙে পড়ে। সে ধীরে ধীরে এগিয়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরে, তার কণ্ঠ কাঁপছে, চোখে জল। আমাকে আদর করো আরিয়ান, আমার মনের সব কষ্ট দূর করে দাও। কথাটা বলেই সে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন ভয় পায় এখনই যদি হারিয়ে যায় এই অনুভূতিটা। আরিয়ান এক মুহূর্ত থেমে যায়, তার চোখে বিস্ময় আর অপার ভালোবাসা। সে ধীরে ধীরে অহনার কপালে হাত রাখে, তারপর খুব আস্তে সেখানে চুমু দেয় আর ভাঙা গলায় বলে, আজ তোমাকে অনেক ভালোবাসবো সোনা, তোমার সব রাগ, সব অভিমান, সব কষ্ট মুছে দিব। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শান্তি, যেন এতদিনের সব দূরত্ব আজ শেষ হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে অহনাকে কোলে তুলে নেয়। অহনা কোনো বাধা দেয় না, বরং চোখ বন্ধ করে সেই ভরসাটা অনুভব করে। রুমে এনে খুব আস্তে করে বিছানায় শুয়ে দেয়। দুজনের চোখ আবার একে অপরের দিকে। কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা নীরব অনুভব, যেটা ভাষায় বলা যায় না। আরিয়ান ধীরে ধীরে তার কপালে হাত বুলিয়ে দেয়। অহনা চোখ বন্ধ করে সে স্পর্শটা অনুভব করে। ঘরের আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে আসে, বাইরের রাতটা আরো গভীর হয়ে যায়। আর সেই ঘরের ভেতর দুজন মানুষ হারিয়ে যায় একে অপরের ভরসা আর অনুভূতির মাঝে। নিঃশব্দে ধীরে ধীরে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। সমাপ্ত।